তাই নিচু গলায় জিজ্ঞাসা করলাম, আপনার ম্যাডাম কোথায়? এই যে গাড়িতে বসে আছে, যাও গিয়ে দেখা করো। আমার কাজ আছে, আমি গেলাম। বলি উনি চলে গেল। আমি আল্লাহকে ডাকতে ডাকতে হেঁটে হেঁটে গাড়ির কাছে গেলাম। গ্লাস ওঠানো, তাই গ্লাসে হালকা করে নক করলাম। নক করার পর গ্লাস খুলে দিল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আস্তে আস্তে মাথা তুলে আমি চমকে গেলাম। গাড়ির ভিতরে একটা পরী বসে আছে। দেখতে মাশাআল্লাহ, বয়সে আমার থেকেও ছোট হবে, তবে জান্নাতি হুর সে। মেয়েটিকে দেখা মাত্রই আমি হ্যাং হয়ে গেলাম। আর পুলিশের ইউনিফর্মটাও মেয়েটাকে আরও বেশি সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগছিল ওর গালের কাছে ছোট্ট তিলটা। মুখের দিকে তাকিয়ে আমি এসব ভাবছিলাম আর মেয়েটাকে দেখতেছিলাম। তখনই ম্যাডাম আমাকে ডাক দিল। হ্যালো মিস্টার। আমার ওনার ডাক দেওয়ার দিকে খেয়ালই নেই। আমি একভাবে মেয়েটাকে দেখতে লাগলাম। এবার হালকা করে ধাক্কা দিয়ে বললেন, ওই যে মিস্টার, হ্যালো। ম্যাডামের হাত গায়ে লাগতেই আমার পুরো শরীরে কারেন্ট ছুঁয়ে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর আমি টুক করে ওনার রেজিস্টার থেকে নামটা দেখে নিলাম, সুমাইয়া। আর ওনার কাঁধের স্টারগুলো দেখে বুঝতে পারলাম মেয়েটা ভালো পদে আছে। আপনি ঠিক আছেন তো? জি, বলেন ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? হুম। কেন ম্যাডাম? গাড়িতে উঠো, তারপর বলছি। আমি গাড়িতে উঠতে যাব কেন? আমি এখানেই ঠিক আছি। আপনি বলেন কি বলবেন। যা বলছি তাই করো, না হলে গাড়ির পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। পুলিশের মুখে এমন কথা শুনলে কার ভয় লাগবে না বলেন? গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেয়ে গাড়িতে বসে যাওয়াই ভালো। তাই আর কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ম্যাডাম বলেন না, আমার কি দোষ? সময় হলে সব বলবো, এখন চুপচাপ বসে থাকো। বলি সোমিয়া গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। আমিও চুপ করে বসে রইলাম। ও, আপনাদের তো পরিচয় দেওয়াই হয়নি। চলেন এটাও দিয়ে নিই যেতে যেতে। আমার নাম তো জানেনই, আনোয়ার হোসাইন। সবাই হোসাইন বলেই ডাকে। বাড়ির ছোট সাহেব আমি। এবার অনার্স লাস্ট ইয়ারের ছেলে আমি। সবাই বলে আমি নাকি হালকা সহজ সরল, কিন্তু আমার কোনো জানি মনে হয় না। দেখতে আমিও খারাপ না, শুধু একটু সহজ সরল আর কি। পরিবারের লোক থাকি আমরা 6 জন, শুধু গল্পের। আমি, আব্বু, বড় ভাইয়া, ভাবি আর আপু। হ্যাপি ফ্যামিলি। আসলে আমার ছোট হলো আমার বোন, কিন্তু বাড়ির ছোট সাহেব হওয়ার জন্য আমি ছোট বোনটাকে সবসময় আপু বলেই ডাকি। আর সেও আমাকে নাম ধরে ডাকে। এক কথায় আমি ওর ছোট। আপুর বিয়ে হয়েছে কয়েকদিন হলো। দুলাভাই ব্যবসার কাজে দেশের বাইরে বেশি থাকে। আর আপুকে একলা থাকতে হয়, কারণ দুলাভাইয়ের আব্বু আম্মু কেউ নেই। তাই আপু ওই বাসাতে একলা থাকতে হয় বলে আমাদের এখানে চলে আসে। ভাইয়া তো আগেই বিয়ে করে ফেলেছে। এখন বাসার সবাই পাগল হয়ে গেছে ছোট সাহেবকে বিয়ে করাবে, যেটাতে আমার মত এক পয়েন্টও নেই। চলুন গল্পে ফিরি। পুলিশ স্টেশনে এসে গাড়ি থামলো। তারপর দুজনেই গাড়ি থেকে নামলাম। আসো আমার সাথে। বলে ভিতরে চলে গেল। আমি ওনার পেছনে পেছনে ওনার কেবিনে গেলাম। ম্যাডাম, এবার তো বলেন আমাকে নিয়ে আসলেন কেন? প্রেম করতে নিয়ে আসছি। কি? বেশি কথা না বলে এদিকে আসো। কেন? ওই, আপনাকে কি প্রশ্ন করতে বলেছি? যা বলছি তা করেন। ধমক দিয়ে বলল। কি আর করার, আইনের লোক, তাই এগিয়ে গেলাম ওনার কাছে। এই তো গুড বয়। এবার মুখটা এদিকে এগিয়ে নিয়ে আসো। কেন? আর একবার প্রশ্ন করলে লকআপে ঢুকিয়ে দেবো বলে দিলাম। তাই আর কথা না বলে চুপ করে মুখটা ওনার কাছে নিয়ে গেলাম। এবার হাঁ করে জোরে শ্বাস ফেলো। সুমাইয়ার কথা মতো শ্বাস ফেললাম। সুমাইয়া কিছুক্ষণ কি যেন ভেবে বলল। সবই ঠিক আছে। আমি কিছুতেই বুঝতে পারছি না আমাকে দিয়ে কি করাচ্ছে, আর কেনই বা করাচ্ছে। আচ্ছা, আপনি বাসায় যান না কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আর আপনি এটা বলেন যে আমাকে এখানেও কেন নিয়ে এসেছেন? হালকা রাগে দেখিয়ে বললাম।
এটা বলার পর সোমেয়া ওর রুমে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো, তারপর আমাকেও ইশারা করলো সেদিকে তাকানোর জন্য। তাকিয়ে দেখি আম্মু আর আপু গেট দিয়ে ভিতরে আসতেছে। এতক্ষণে সব ক্লিয়ার হলো আমার কাছে। আম্মু কি আমার নামের কমপ্লেন করেছে? আপনি নাকি বাসা থেকে পালিয়েছেন, তারপর থেকে আপনার মোবাইলও নাকি বন্ধ, কাহিনী কি? এমনি। তখনই আম্মু আর আপু কেবিনে ঢুকলো আর আমার দিকে চোখ দিয়ে ঘোরাতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আম্মু সোমেয়াকে কি যেন ইশারা করলো, তারপর সোমেয়া আমাকে বলল, আপনি একটু বাইরে যান তো। ঠিক আছে, তবে ম্যাডাম আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। কি কথা? কানটা একটু এদিকে নিয়ে আসেন। বলেন। কানটা একটু এগিয়ে নিয়ে আসলো। আমার আপু আর আম্মুর একটা কথাও শুনবেন না, ওনার একটু পাগল, তাই যা বলবে তা শুনবেন আর ভুলে যাবেন। আস্তে আস্তে করে কানের কাছে বললাম, ওই, এসব আপনি গেলেন বাইরে? ধমক দিয়ে বলল, আমি যাচ্ছি, তবে যা বললাম তা যেন মনে থাকে, বলেই বাইরে চলে আসলাম। আধা ঘন্টা পরে আর ভিতরে থেকে আপু আসলো। এই চেচর, তোকে ভিতরে ডাকছে, আয়। বলি আবার চলে গেল ভিতরে। আমি ভিতরে গেলাম। আম্মু আর আপুর মুখে হাসি রেখা ফুটে আছে, তার মানে আমার কপালে খারাপ আছে। তখনই সময় বলে উঠল, আপনি আপনি বাসা থেকে পালিয়েছেন কেন? পালাইনি তো, আর আমি বাসা থেকে পালাতে যাব কেন? সত্যি কথা বলেন, না হলে লকআপে ঢুকিয়ে দেব। আসলে এই যে আমার বাসায় দুজন হিটলার থাকে, মানে এরা দুজন। আম্মু আর আপুকে দেখিয়ে বললাম, এরা আমাকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে, তাই আমি ওই বাসায় যাই না আর কি। বিয়ে করে ফেলেন, সমস্যা কোথায়? ও ম্যাডাম, হ্যালো, আমি এখনো স্টুডেন্ট। তো কি হয়েছে, লেখাপড়ার সাথে বিয়ের কি সম্পর্ক? মানে আমি আমার ভবিষ্যৎ তৈরি না করে বিয়ে করব না। ও, তা আপনার ফ্রেন্ডরাও কি সবাই এখনো আনম্যারিড? না, আমি আর একজন বাদে সবাই ম্যারিড। ওরাও কি লেখাপড়া করে নাকি সবাই বিজনেস করে? সবাই স্টাডি করে। আর আপনি এত সব জিজ্ঞাসা করতেছেন কেন? আপনার ফ্রেন্ডরা যদি লেখাপড়া করে বিয়ে করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? এবার নিজের কথাই নিজেই প্যাচে পড়ে গেলাম। এখন কি বলবো ভেবেই পাচ্ছি না। ওরা সবাই লাভ ম্যারেজ করেছে, আর আমি কি ওদের মতো নাকি? ও ভালো, তা আপনিও কি কাউকে পছন্দ করেন নাকি? না, আমি প্রেম টেম বিশ্বাস করি না। আমি বাস্তবে প্রেম বিশ্বাস করি না, তাই সিঙ্গেল আছি। ও, তাহলে তো ভালোই। হুম। আন্টি, আমি কি কমপ্লেন তুলে নেব নাকি ওনাকে জেলে ঢুকিয়ে দেব, কোনটা? এটা ও জেনে কি করবে? আম্মু আমার কথা বলল। মানে? তুই যদি বিয়ে করতে রাজি হোস তাহলে কমপ্লেন তুলে নেব, না হলে আমরা দুজন চলে যাব আর তোকে ওইখানে ঢুকিয়ে রাখবো। তো এখন তুই ডিসিশন নে যে তুই কি করবি। আম্মু, এটা কিন্তু ঠিক না। তোমরা কিন্তু আমাকে জোর করছো। আমরা কি চলে যাব? সবার চিপ্পাই ফেলে আমাকে টর্চার করছে। সমস্যা নাই, আমারও সময় আসবে, তখন আমিও দেখে নেব। এসব ভাবছিলাম, তখনই আম্মু আবার বলে উঠল, কি রে, আমরা কি চলে যাব? রাজি, তবে আমাকে 1 মাস সময় দিতে হবে, তারপর আমি বিয়ে নিয়ে কথা বলবো। কি বলেন আন্টি? ওর পরে আবার মনে থাকবে না। নিজের ছেলেকে বিশ্বাস করো না, এমন মা আমি জীবনও দেখিনি। আমি শয়তানকে বিশ্বাস করতে যাই না। এমনভাবে কথা বলছো, তুমি আমার সৎ মা। আর সৎ মাও তো এভাবে ছেলের সাথে আচরণ করে না, তুমি যেভাবে করছো। ম্যাডাম, ওই লকআপে রাখেন কয়েকদিন, তাহলে ওর মাথা ঠিক হয়ে যাবে। ওই, সবাই চুপ করেন। আর হুসাইন 1 মাস সময় দিলাম, এরপর বিয়ে করে ফেলবে, না হলে ওই যে ওই রুমটা দেখছো। একটা রুমের দিকে ইশারা করলো। তাকিয়ে দেখি রুমের দরজার উপরে লেখা তরতরে রুম।
এটা দেখে গলাটা শুকিয়ে গেল। এমনিতেই ছোটবেলা থেকেই পুলিশকে অনেক ভয় পাই, তার উপরে আবার এসব ভয় দেখাচ্ছে, কেমনটা না লাগে বলেন? তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা। আমার মনে হয় না ও কথা রাখবে। চিন্তা করো না, আমি 1 মাস পরে খবর নেব। আর এর মাঝে যদি উল্টাপাল্টা করে তাহলে একটা কল করবেন, তাহলে দেখবেন 10 মিনিটের ভিতরে আমি চলে আসব। ওকে, তাহলে তো আর সমস্যাই নেই। তাহলে এখন আসি। আপু আর আম্মু উঠে চলে গেল। আমি সুমাইয়াকে শেষবারের মতো একবার দেখে নিলাম আর বিদায় নিয়ে নিলাম। ম্যাডাম, আসি। হুম। চলে আসতে লাগলাম। তখন কি মনে করে যেন আমার পিছনে ঘুরে বলে উঠলাম, ম্যাডাম, আপনি পুলিশ না হলে না আমার জন্য অনেক ভালো হতো। কেন? না, এমনি বলি। সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। আম্মু আর আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। এসেই রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে ভাবি রুমের দরজায় নক করলো। কি হলো, আমার ছোট সাহেব রাগ করেছে নাকি? ও ভাবি, আসো। কি হলো, রাগ নাকি সবার উপরে? না, শুধু আপু আর আম্মুর ওপর রাগ করছি। দেখো না, ওরা আমাকে থানায় নিয়ে পুলিশের সামনে বিয়ে করাতে রাজি করালো। এটা কি ঠিক বলো? না, এটা তো কেউ একদম ঠিক করেনি। চিন্তা করো না, আমি দেখছি। ভাবি, তুমি ছাড়া কেউ আমাকে একদমই বোঝে না। তুমি তো আমার কলিজা। পাম দিতে হবে না। এখন বলো, দুপুরে খেয়েছো? খেয়েছি। এখন কিছু খাবে? তুমি সোজা হয়ে বসো। আচ্ছা। আমি ভাবির কোলে শুয়ে গেলাম। আমি প্রায় ভাবির কোলে মাথা রেখে ঘুমাই, তাই এটা নতুন করে ভাবিকে বলতে হয় না। বাসায় আমি একমাত্র ভাবির কথাই শুনি, আর কারো কথা আমার কানে যায় না। ভাবির কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, তখনই ভাইয়া বলে উঠল, নীলা, তুমি এখানে কি করছো? যাও, রুমে যাও। ভাবিকে বলল, ও ও ঘুমিয়ে যাক, তারপর আমি না হয় রুমে চলে যাব। এই দামরা, তো শরম করে না আমার বইয়ের কোলে ঘুমাতে? শরমটা আমার একটু কমই। আর তুমি যাও তো এখান থেকে। ভাবি আর দেবরের প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না। আমার বইয়ের কোলে আমি ছাড়া কেউ শুতে পারে না, এক কথা শেষ। তাহলে আমি কার কোলে ঘুমাবো? কেন, বিয়ে করে নিয়ে আয়, তারপর কোলে ঘুমাবি, তখন কেউ না করবে না। ভাবি, তুমি কিছু বলবে নাকি আমি আবার চলে যাব? ওই, তুমি যাও তো, আমি আসছি। আর একটাও কথা বলবে না, ছোট সাহেব না হলে আমার পালাবে। লাই দিয়ে মাথায় তুলতেছো তুমি, তাইও এমন হচ্ছে। আর ওকে এইবার বিয়ে করিয়ে ছাড়বো। তুমি যাও তো। যাচ্ছি। বলেই ভাইয়া চলে গেল। আমি আবার শুয়ে গেলাম ভাবির কোলে। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ঘুমিয়ে গেলাম। 2 দিন পর হাবিবা, মানে আমার বেস্ট ফ্রেন্ড, কল আসলো। রিসিভ করতেই ঝাড়ি মারলো। ওই কুত্তা, তুই কই রে? বাসায় কেন? আজকে আমার বার্থডে আর তুই এখনো বাসায়? সরি রে, ভুলে গেছি। আর এত প্যারা থাকলে কোনো কিছু মনে থাকে নাকি? কেন, কি হয়েছে? অনেক বড় কাহিনী, সন্ধ্যায় এসে বলবো। আচ্ছা, তাই ঠিক আছে, কিন্তু তুই শিওর আসবি তো, নাকি আবার সন্ধ্যায় ফোন দিয়ে বলবি সরি আসতে পারবো না রে? তুই ফোন রাখবি, নাহলে মোবাইলের ভিতর দিয়ে গিয়ে মারবো তোকে। আচ্ছা, ভালো থাকিস, আর সন্ধ্যায় দেখা হচ্ছে। সি ইউ, বাই। বলি ফোনটা কেটে দিল। সন্ধ্যায় রেডি হয়ে চলে গেলাম রিয়ার বার্থডেতে। হাবিবাকে উইশ করে চলে গেলাম সব বন্ধুদের কাছে। সবাই একসাথে হওয়ায় শুরু করে দিলাম আড্ডা। সবাই গল্প করছিলাম, তখনই কেউ আমার কাঁধে হাত রাখলো। পেছনে ঘুরতেই আমি চমকে গেলাম, কারণ কাঁধে আর কেউ না, সময়ে হাত রেখেছে। তাই সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। তা হিরো, কি খবর আপনার? ম্যাডাম, আমি কিছু করিনি। তা এখানে কেন? আর হাবিবা তোমার কি লাগে? হাবিবা আমার কিছুই লাগে না, বিশ্বাস করেন। আমি এখন আসি বলি কেটে পড়তে চেয়েছিলাম, কিন্তু তার হলো না। সময় আবারও ডাক দিয়ে ফেললো। ওই, আমি আপনাকে যেতে বলেছি? জি না ম্যাডাম, বলেন কি বলবেন।
তা এখন কি বাসা থেকে পালিয়ে এসেছে নাকি? না ম্যাডাম, আমি আর এরকম করব না। ভালো। তা কেমন চলছে আপনার দিনকাল? ভালো। ম্যাডাম, একটা কথা বলবো? বলেন। জোরে পেয়েছি, আমি কি ফ্রেশ হয়ে আসবো? শিওর। বলা মাত্রই সেখান থেকে গায়েব হয়ে গেলাম, কারণ এখানে থাকলেই বিপদ। কিন্তু ও এখানে আসার কারণ কি হাবিবা বলতে পারবে, তাই হাবিবার কাছে গেলাম। হাবিবা, এখানে পুলিশ কেন রে? তোকে নিয়ে যেতে এসেছে। কি? আরে ওর নাম সুমাইয়া, আমার কাজিন, পুলিশে চাকরি করে, পুলিশ অফিসার। বার্থডেতে ইনভাইট করেছি, সময় নেই তাই ইউনিফর্ম নিয়ে চলে এসেছে। ও তাই বল। শান্তির একটা নিঃশ্বাস ফেললাম। তা তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু না, এমনি। হাবিবাকে না বলাই ভালো। আচ্ছা দাঁড়া, তোর সাথে পরিচয় করে দিচ্ছি। ওই না, হালকা জোরে বলে উঠলাম। কেন, কি হয়েছে? কিছু না, তবে এখন পরিচয় করানোর কোনো দরকার নেই। ধুর, ও কোন সময় চলে যায় আর কোনো সিউরিটি নেই। দাঁড়া, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। বলি হাবিবা সুমাইয়াকে ডাক দিল। সুমাইয়া, ওই সুমাইয়া। সুমাইয়া আমাদের দিকে ঘুরে তাকালো। সুমাইয়া, একটু এদিকে আয় তো। সুমাইয়া এদিকে আসতেছে আর আমি হাত দিয়ে মুখটা ঢাকতে লাগলাম। সুমাইয়া আমাদের কাছে চলে আসলো। সুমাইয়া নে, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। শিওর। হুসাইন, ও হলো সুমাইয়া, আমার কাজিন। হাই। হ্যালো। হাতটা মুখ থেকে সরিয়ে কোনো রকম মরা একটা হাসি দিয়ে বললাম। আর সুমাইয়া, ও হলো হুসাইন, আমার কাছে পৃথিবীর সবথেকে বড় চেষ্টা ছিল। হাবিবা বলি হেসে উঠল। তাই নাকি? পরিবেশ ঠান্ডা করার জন্য একটা মরা হাসি দিলাম আর হাবিবাকে বললাম, প্লিজ হাবিবা, ইজ্জতের ফালুদা বানাস না। আস্তে করে হাবিবার কানে বললাম। হাবিবা অবাক হয়ে আমার দিকে তাকালো, কি যেন একটা ভাবলো, তারপর বলে উঠল, তুই কাল সকালে আমার সাথে দেখা করবি পার্কে, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আর শোন না হুসাইন, এই এলাকায় যদি তোর কোনো সমস্যা হয় তাহলে তুই সুমাইয়াকে বলিস, ও সব কিছু ঠিক করে দিবে। আচ্ছা। স্যার হাসবো না কাঁদবো এটাই বুঝতেছি না। যে শান্তিতে থাকা লাইফটার 12টা বাজাচ্ছে, তার কাছেই নাকি গিয়ে কমপ্লেন করতাম, তার উপর আবার ফ্রেন্ডের কাজিন। তেরি তো হোয়াট লাগ গেই হোসাইন, তোর আর শান্তিতে থাকা হলো না। বিড়বিড়ি করে কথাগুলো বললাম। কিরে, তুই কি বের করছিস? দেখ, ওনার মনে হয় অসুবিধা হচ্ছে এখানে থাকতে। কিরে, কোনো সমস্যা? আসলে একটা কাজ ফেলে এসেছি, এখন যেতে পারলে ভালো। হিল পরা জুতোগুলো মানেছে না আমায়? হাবিবা চোখগুলো লাল লাল করে কথাগুলো বলল। থাক, যেতে হবে না। বুঝে গেলাম, এই কথাটা আরেকবার বললে মার্চেরা কপালে আর কিছুই জুটবে না, তাই চুপ করে থাকাটাই ভালো। এই তো, গুড বয়। মুখটা বাঁকা করে বললাম। আচ্ছা, তোরা কথা বল, আমি এখনই আসছি। এখন আরও রাগ উঠতেছে হাবিবার উপর। বাঘের মুখে ফেলে দিয়েছে আমাকে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, মনে মনে বলতে লাগলাম। আপনি যে ছেঁচড়া তা তো আগে জানতাম না। আরে হাবিবা সবসময় এমনভাবেই আমার সম্মান দেয়। ও তাই নাকি? তা হাবিবাকে কি আপনি ভালোবাসেন? কি? তুমি কি হাবিবাকে ভালোবাসো? ওই হাবিবা আমার বেস্ট ফ্রেন্ড, আর ওই যে রেড কোট পরা ছেলেটা ওর বয়ফ্রেন্ড, বুঝলেন? আর আপনি কি সবাইকে সন্দেহ করেন নাকি? পুলিশের কাজই সন্দেহ করা। তা ঠিক, তবে বলে রাখি আপনাকে, সব সম্পর্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় না, কিছু সম্পর্কেও বেস্ট ফ্রেন্ডও থাকে, বুঝেছেন? আমি যদি এখন সবার সামনে হাবিবাকে জড়িয়ে ধরি না, ওর বয়ফ্রেন্ডও কিছু মনে করবে না। ও যে হাসতেছে না, এটাও থামবে না। তো সবাইকে সন্দেহ করবেন না। ঠিক আছে। তা একটু আগে তো বলছিলেন আপনি হাবিবাকে চেনেনই না, আর এখন জড়িয়ে ধরলেও রাগ করবে না, এমন ভালো বন্ধুত্ব হয়ে গেল। বাহ, কি সুন্দর। সারা জায়গা মতো চিপাই ফেললাইছে, এত সব মনে থাকে কিভাবে মেয়েটার। যাক,
কিছু একটা বলে কথাটা কাটিয়ে দিই। আসলে তখন মজা করে বলেছিলাম। ওহ, আপনি মজাও করতে পারেন। কিছু না বলে একটা শুকনো হাসি দিলাম মাত্র। তা ড্রিঙ্কস করেন? মাঝে মাঝে। তাহলে চলেন কয়েক গ্লাস মেরে আসি। আপনি পুলিশ হইয়াও ড্রিঙ্কস করেন? অভ্যাস না, তবে খুশি সময় মিস করি না। ও, তো চলেন এখন গিয়ে একটু মজা নিয়ে নেই। ম্যাডাম আপনি যান, আমি কেক কাটার পর মজা নিতে যাব। ওকে, তাহলে আমিও তখনই যাব। তারপর হাবিবা কেক কাটার জন্য দাঁড়ালো। আমি আর সোমেয়া মানে পুলিশ ম্যাডাম বাম পাশে আর ওর বয়ফ্রেন্ড ডান পাশে দাঁড়িয়ে। তখনই ওর বাবা হঠাৎ করে বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেয় ওর বয়ফ্রেন্ডের সাথে। সবাই অবাক হয়ে গেল। হাবিবাও জানতো না এই ব্যাপারে, তাই ও খুশিতে লাফিয়ে উঠল। এসব দেখে আপনার বিয়ে করতে মন চায় না? আমার বয়স হয় নাই, তাই এইসব ফিলিংস ভিতরে কাজ করে না। বয়সে এই 1 মাসের ভিতর হবে, আর তা না হলে 14 ভিতরে উল্টিয়ে চারদিক থেকে লাঠি দিয়ে পিটিয়ে বয়স বাড়াবো। সোমাইয়া লাল চোখ দেখিয়ে বলল, দেখেন এভাবে ভয় দেখানো বন্ধ করুন। ভয়টা 1 মাস পরে সত্যি না হয়ে যায়। আমি হতেও দেব না, তার আগেই বিয়ে করে বাচ্চা বানিয়ে ফেলবো। গুড। ওরে আল্লাহ, তুমি আমারে বাঁচাও, না হলে আমি এই সব প্যারাই মরে যাব। ড্রিঙ্কস করবেন? চলেন। বলেই দুজন চলে আসলাম ড্রিঙ্কস করতে। ড্রিঙ্ক করার পর সময়ের কিছুটা বেশি নেশা হয়ে যায়। ও ঠিকভাবে হাঁটতেও পারতেছে না। কি করব কিছু বুঝতেছি না। উপায় না পেয়ে শেষে হাবিবাকে ডাক দিলাম। ওর খুশি আজকে দেখে কে। কিরে ডাকলি কেন? কি হয়েছে বল। তোর কাজিন দেখ ড্রিঙ্ক করে কি অবস্থা। এখন নে তুই সামলা তোর কাজিনকে। আরে ও তো ড্রিঙ্কস করে না, তাহলে আজকে করতে গেল কেন? পাশে এত সুন্দর ছেলে থাকলে বিষ খেয়ে নেওয়াটাই কোনো বড় ব্যাপার না। হাতটা চুলকাচ্ছে আমার, কয়েকদিন ধরে মারিনি কাউকে। শোন, ওর বাসা হলো নামিয়ে দেই, চলে আসবি ব্যাস। তোর কারণে সবসময় সমস্যায় পড়ে আমি। কিস লাগবো? থু থু, আগে দাঁত ব্রাশ করা শেখ। তাহলে যা, ওকে বাসায় পুষিয়ে দে, তারপর আবার আসবি। আর আসবই না পেতনি তোর এখানে। সুমাইয়াকে বললো ওকে বেঁধে নিয়ে আসবো। ছ্যাচরা, যা এখন। হাবিবা মুখ বেঁকিয়ে হাসতে হাসতে চলে গেল। আর সোমেয়া মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, চেহারা তো কোনো হিরোইনের থেকে কম না, কিন্তু আচরণ পুরোই ভিলেনদের মতো। ওর কারণে আমাকে এত ঝামেলায় পড়তে হচ্ছে। ওই যে ম্যাডাম, চলেন বাসায় ছেড়ে দিয়ে আসি আপনাকে। না, আমি যাব না, আপনিই যান। না, সে কথাগুলো ঠিকভাবে বলতে পারছে না। চলেন, পার্টি শেষ। আর আমিও বাসায় যাব। আপনার লিফট লাগবে? চলেন বাসায় চলে যাই। বলি উঠতে গিয়ে আবার বসে গেল, তাই উঠিয়ে ধরে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। তারপর সোমাইয়ার বলা জায়গায় রওনা দিলাম। গাড়ি চালাচ্ছিলাম আর ওর মুখটা দেখতেছিলাম। গ্লাসটা ছেদ করে আসা চাঁদের আলোটা ওর মুখে পড়তেছে, আর ওর মুখটা আরও বেশি মায়াবী লাগতেছে। কি এমন হয় আমার সাথে একটু হেসে কথা বললে? না, যখনই দেখবে তখনই ভয় দেখাবে। পরীর মতে সুন্দর মেয়ে আচরণ, এমন হলে চলে? বলেন তো। সালার ক্রাশ খেয়ে রাখছি আপনার উপর, কিন্তু আপনাকে দেখলেই এখন ভয় লাগে। একটু হাসি দিলে কত সুন্দর লাগতো। না থাক, হাসি দেওয়ার দরকার নেই, কারণ ওনার হাসি দেখে ওর পাগল না হয়ে যায়। এসব ভাবতে ভাবতে চলে আসলাম হাবিবা বলার ঠিকানায়। তারপর ওনাকে গাড়ি থেকে নামিয়ে বাসার দরজায় এসে থামলাম। দরজায় তো তালা লাগানো, ভেতরে কেউ নেই নাকি? 2-3 বার কলিং বেল চাপার পরেও কোনো সাড়া শব্দ নেই, তাই আবার হাবিবাকে ফোন করলাম। হ্যালো, বল। ওই রুমে তো তালা লাগানো, আর বাসায় কেউ নেই কেন? আরে ওর আম্মা আব্বু দেশের বাহিরে থাকে, আর ও বাসায় একলা থাকে, আর চাবি ওর বুকের পকেটে আছে, দেখ। কি? ওর মাদার তেরেসা, এত ভাবনা নিয়ে তাড়াতাড়ি রুমে রেখে বেরিয়ে আয়।
নইলে এত সুন্দরী মেয়ে একা রুমে পেয়ে তোর আবার নিয়ত খারাপ হতে পারে। আরে ওইখানে হাত দেবো কিভাবে? ভাবনা নিয়ে তাড়াতাড়ি আয়। বলেই ফোনটা কেটে দিল। এখন কি করব বুঝতেছি না, তাই সোমায়াকে বললাম, সোমায়া রুমে চাবি কোথায়? সোমায়া নেশায় কিছুই বুঝতেছে না, তাও হাত দিয়ে চাবিটা বের করে দিল। একটা শ্বাস নিলাম বড় করে, তারপর রুমে গিয়ে সোমায়াকে বিছানায় শুয়ে দিলাম। তারপর যখনই আসতে যাব তখনই সোমায়া পেছন থেকে বলে উঠল। তারপর রুমে গিয়ে সোমায়াকে বিছানায় শুয়ে দিলাম। তারপর যখনই আসতে যাব তখনই সোমায়া পিছন থেকে বলে উঠল। ওই ওই আপনি কোথায় যাচ্ছেন? নেশায় ঘরে বলে উঠল, বাসায় যাব। আজকে রাতটা এখানেই থাকেন, সকালে চলে যাবেন। কি? আপনার সাথে আমি থাকবো? পাগল হলেন নাকি? যা বলছি তা করেন, না হলে অনেক খারাপ হবে বলে দিলাম। হলে হবে, তাও আমি থাকতে পারবো না। আপনি থাকেন, আমি গেলাম। বলি বাসা থেকে বেরিয়ে গেলাম দরজা লাগিয়ে। তারপর বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে তারপর বাসায় চলে আসলাম। কয়েকটা দিন কেটে গেল, সোমাইয়ের সাথে আর দেখা হয়নি। শুধু রয়ে গেল আম্মু আর আপু ভাইয়ার বিয়ে করার জন্য প্যারা দেওয়াটা। একদিন রাতে বন্ধুদের সাথে হসপিটালের সামনে বসে বসে সিগারেট খাচ্ছিলাম। তখনই হঠাৎ একটা গাড়ি এসে সামনে থামলো। হঠাৎ করে এইভাবে থামাতে কিছু অবাক হয়ে গেলাম, তাও ঠাই দাঁড়িয়েছিলাম কে এভাবে ব্রেক করেছে তা দেখার জন্য। গাড়ির গ্লাসটা নামানোর সাথে সাথেই আমার সব বন্ধুগুলো পালিয়ে গেল। আমি সামনে তাকাতেই আটকে উঠলাম, কারণ এটা আর কেউ না, সোমায়া গাড়িতে বসে আছে। কি হিরো, কি করছিলেন? আড্ডা দিচ্ছিলাম। আর কি খাচ্ছিলেন? সিগারেট। ওই বোর্ডটায় কি লেখা দেখেন তো। পিছনে ইশারা করে বলল। বুঝতে পেরে গেলাম আজকে কপালে শনি লেগে গেছে, আর বাঁচতে পারবো না। শালার ওরও কি এখনই আসতে হলো? কপালটাই ফোটা, না হলে এভাবে ফাঁসতে হয় নাকি? কার মুখ দেখে উঠেছিলাম আজকে? হট লাগ গই মেরি, এসব ভাবতেছিলাম। তখনই সময় বলে উঠল। তা গাড়িতে কি নিজের ইচ্ছায় উঠবেন, নাকি হাত পায়ে বেঁধে উঠাবো? উঠতেছি, আজকে কপালে শনি লেগে গেছে। এই তো গুড বয়। আপনি সবসময় এত ভুল করেন কেন? ভুল বেশি করি না, আর যখনই করি তখনই আপনি এসে হাজির হয়ে যান। ও তাই নাকি? হুম। হাবিবার বার্থডে পার্টি থেকে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। আর যেন নো স্মোকিং জায়গায় স্মোকিং করতে না দেখি, মনে থাকবে? পরের বার দেখলে মার্ডার কেসে ফাঁসিয়ে দেব বলে দিলাম। এটা কিন্তু অন্যায়, আপনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করতেছেন। সেটা আমিও জানি। তা এটা বলেন, 1 মাস শেষে হতে তো মাত্র 8 দিন বাকি। তারপর কি বিয়ে করবেন নাকি জেলে যাবেন, কোনটা? মেয়ে দেখতেছে, পছন্দ হলেই বিয়ে করে ফেলবো। ভালো। আমাকে নামিয়ে দিন, আমি চলে যাই। আরে বসেন, আমিও তো বাসায় যাব। একটা ছোট্ট কাজ আছে, সেটা শেষ করে আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে, তবে পেছনে আরেকটা পুলিশের গাড়ি কেন? বললাম না ছোট্ট একটা কাজে যাচ্ছি। ও, বলেই চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর সময় গাড়িটা নিয়ে একটা নিষিদ্ধ জায়গায় দাঁড় করালো, মানে যেখানে কেউ যাওয়া আসা করে না। হেডলাইটগুলোও বন্ধ করে দিল। কেমন যেন চারিদিক নীরব হয়ে গেল। আমার হালকা হালকা ভয় করতে লাগলো। এখানে গাড়ি থামিয়ে রাখলেন কেন? একজনকে ধরবো বলে এসেছি। কাকে? একটা ড্রাগ ডিলারকে ধরবো। যদি পালিয়ে যায় বা না আসে? আসবে, আর যদি পালিয়ে যেতে চায় তাহলে এনকাউন্টার করার অর্ডার আছে। ও, তাহলে তো ভালোই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরও একটা লোক আসলো। তারপরেই সময় হঠাৎ করে হেডলাইটগুলো অন করে দিল, আর চারিদিক থেকে পুলিশ ওদের ঘিরে ফেলে। সময় হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নামলো। ওরা তাও পালিয়ে যেতে চাইলো, কিন্তু সময় পালানোর আগেই একজনকে গুলি করে দেয়। তারপর বাকি সবাই ঝাঁঝরা করে ফেলে ওদের দুজনকে। তারপর আমার আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখি আমি গাড়িতেই বসে আছি। পাশে সুমিয়া পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, আর অ্যাম্বুলেন্স এসে লাশগুলোকে গাড়িতে ওঠাচ্ছে। ম্যাডাম, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন প্লিজ।
দিব, কিন্তু আপনি অজ্ঞান হলেন কিভাবে? আপনারা কি মানুষ? এভাবে লোকগুলোকে মেরে ফেললেন? ওহ, বুঝেছি। চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি সেই ঘটনাগুলো ভাবতেই শরীর শিউরে ওঠে। কিভাবে মারল লোকগুলোকে? সিগারেট খাবেন? আমাকে বাসায় দিয়ে আসেন। আরে ওইগুলা সমাজকে ধ্বংস করার মেশিন, তাই এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই বলে এভাবে মারবেন? বাদ দেন ওইসব, নেন সিগারেট খান। প্যাকেটটা সামনে দিয়ে। আপনি সিগারেটও খান? না, একজনের থেকে নিয়ে এসেছি। কেন? কারণ যারা সিগারেট খায় তাদের জন্য এটা মাথা ঠান্ডা করা বা চিন্তামুক্ত করার প্রধান ওষুধ। মানুষের সম্পর্কে ভালো আইডিয়া তো আপনার। পুলিশওয়ালা এমনই হয়। হুম। তা কেমন মেয়ে পছন্দ আপনার? সহজ সরল টাইপের মেয়ে। ওহ, তাহলে তো ভালোই। তা পুলিশ মেয়েকে কেমন লাগে আপনার? মানে? পুলিশে চাকরি করে এমন মেয়েকে বিয়ে করে নিন, ঘরে ও বাহিরে আর কোনো সমস্যা থাকবে না। থাক, এমন শান্তির আমার আর দরকার নেই যা অন্যের কাঁদার কারণ হয়। আপনারাই খুশি থাকেন মানুষ মেরে। তাহলে তো আর কিছুই বলার নেই। তারপর আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। আমি থ্যাঙ্কস না দিয়ে ভিতরে চলে গেলাম। 3 দিন পর ভাবির কোলে শুয়েছিলাম। তখনই আম্মু একটা খাম নিয়ে রুমে আসলো। বৌমা, ওই ধামরাকে তুমি আবার তোমার কোলে শুতে দিয়েছো? আম্মু, আপনিও শুরু করে দিলেন? আচ্ছা, এসব বাদ, তা যা বলার জন্য এসেছিলাম। বলো, কি বলতে চাও? এখানে কয়েকটা মেয়ের ছবি আছে, এখান থেকে কাকে পছন্দ হয় দেখে বল তাড়াতাড়ি। দাও। বলি খামটা হাতে নিলাম। তারপর আমি আর ভাবি এক একটা করে মেয়ের ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবি দেখে শোয়া থেকে লাফ দিয়ে উঠলাম। কি হলো, এভাবে লাফিয়ে উঠলি কেন? ওর ছবি এখানে কেন? কার ছবি? কার আবার? ওই গুন্ডি পুলিশ অফিসার সোমেয়ার। মেয়েদের লিস্টে ওর নামও আছে। ওকে যদি পছন্দ না হয় বল, না হলে আরো ছবি আছে, দেখ ওইগুলো। ওই ছবিটা আলাদা করে উল্টো করে রেখে দিলাম। তার 4-5টা ছবির পরই একটা ছবি পছন্দ হয়েছে, তাই সেটাকে ভাবির হাতে ধরিয়ে দিয়ে বললাম, তোমার সতীন। শয়তান একটা, এটাকে পছন্দ হয়েছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমি আবার ভাবির কোলে শুয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু আমাকে জানিয়ে দিয়ে গেল 7 দিন পর আমার বিয়ে। আর একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে গেল। খুলে দেখি একটা নাম্বার আর ছোট্ট করে লেখা পাত্রীর নাম্বার। পাত্রীর নাম সুমা। আমি ফিক করে হেসে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে ভাবি আর আমি ছাদে গেলাম। তারপর সেই নাম্বারটা কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে কল রিসিভ করলো। ওপাশ থেকে মেইলি কণ্ঠে, হ্যালো। আপনি কি সুমা? আপনি কে? আমি হুসাইন। ও, আপনি কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। তা কি করছেন এখন? ভাবিরে নিয়ে ছাদে আছি, হাওয়া খাইতে। ও, ভালো। আপনি কি জানেন আমাদের দুজনের নাকি বিয়ে ঠিক করেছে? তা আপনার বয়ফ্রেন্ড নেই? না, রিলেশন আমি পছন্দ করি না। ও, ভালো। তা আপনার গার্লফ্রেন্ড নেই? না, আমারও আপনার মতোই অভ্যাস, বিশ্বাস করি না রিলেশনটাকে। ও, ভালো। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আসলে আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল, আমার স্বামীকে আমি প্রথমবার সামনাসামনি বাসর ঘরেই দেখব। তার আগে কথা বলবো ঠিকই, কিন্তু দেখা করব না। তাই আমি চাই আপনি স্বপ্নটা পূরণ করতে সাহায্য করবেন। অবশ্যই। কপাল ভালো। স্বপ্ন ছিল বাসর ঘরে একেবারে দেখা করবে। যদি স্বপ্ন দেখাতো সারা জীবন কুমারী থাকবে, তাহলে তো আমার হট লেগে যেত। যাক, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিয়েছে, মনে মনে ভাবলাম। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। কি বললো?
দেখা করবে? তোমার সতীনের স্বপ্ন, সে নাকি তোমার দেবরকে একেবারে বাসর ঘরে দেখা করবে। তাই নাকি? তাহলে তো ভালোই। ছবি দেখে বিয়ে করতে হবে, তাও ভালো। ওই পুলিশের পিছা তো ছুটবে। সেটা দেখা যাবে পরে। এখন চলো, রাত হয়ে গেছে, নিচে যাই। আরে আসলাম তো মাত্র, এখনো তো রোমান্সই করিনি। শয়তান, আয় নিচে আয়। 7টা দিন কেটে গেল, সালার মেয়েটাও কম ছাঁচড়া না, দেখা করলো না একবারও। জাস্ট কথা বলি দিনগুলো পার করে দিল। তবে বাসর ঘরে দেখা হওয়ার মাঝেও ফিলটাই আলাদা, এটা নিয়ে আমিও কিছুটা উত্তেজিত ছিলাম, তাই আর দেখা করতে বলিনি। সবাই মিলে আমাকে বিয়ে পড়িয়ে দিল। রাত 12টা বাজে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম, তখনই পিছন থেকে ভাবে ডাক দিল। কি ছোট সাহেব, বউকে দেখবেন না? আমি তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম, কারণ আকাশের দিকে তাকিয়ে সেই হারিয়ে যাওয়া বেঈমানটার কথা মনে পড়লো আজকে। এতক্ষণ ভাবতেছিলেন আমার জীবনের গার্লফ্রেন্ড নেই কেন। ছিল, তবে সেটা হারিয়ে গেছে অনেক আগেই। বেঈমান ছিল সে, অভিনয় করেছিল আমার সাথে ভালোবাসার, তারপর বিয়ে করে নেয় অন্য কাউকে। আমাকে জানায়নি পর্যন্ত এখনও। আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম ওর বিয়ের খবরটা, তারপর থেকে আর ওকে একবারও মনে করিনি। আর বিশ্বাস উঠে গেছিল রিলেশনের ওপর থেকে, তাই আর কখনো রিলেশনে যায়নি। যদি সেটাও হারিয়ে যায়, পুরনো কথা বাদ দিই, চলেন গল্পে ফিরি। কি হলো ছোট সাহেব, যাও নিচে যাও, বউ তো অপেক্ষা করছে। যাচ্ছি। ভাবি, কিছু টিপস দাও না, কীভাবে কী করতে হয়। টিপস দেওয়ার লাগবে না, যখন তার চোখের দিকে তাকাবে তখনই সবকিছু বুঝে যাবে। ভাইও কি সব বুঝে গেছিল? যাও এখন। ঠেলে নিচে পাঠিয়ে দিল। কিছুটা আবেগ নিয়ে ভিতরে গেলাম। দরজা লাগিয়ে বেডের কাছে যেতেই সুমা উঠে এসে আমাকে সালাম করলো। আমি ওকে দাঁড় করালাম। অনেক লম্বা ঘুমটা দেওয়া, তাই মুখটা দেখতে পাচ্ছিলাম না। ওর ঘুমটা তুলতেই আমি ছিটকে দুহাত পেছনে চলে গেলাম। কি দেখলাম এটা? আমি নিজের চোখগুলো বিশ্বাস হচ্ছে না। ভুল দেখছি ভেবে আবার গেলাম ওর মুখটা দেখতে। আবারও আটকে উঠলাম। যেখানে সুমা থাকার কথা সেখানে সুমাইয়া কিভাবে আসলো? ম্যাডাম, আপনি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো সুমা থাকার কথা, সেখানে আপনি কি করতেছেন? আমার ফুল নেমটা কি জানেন? না। সুমাইয়া আক্তার সুমা। কি? ইন্না লিল্লাহি, তাহলে আপনি কি সুমা? আমি আপনার বউ। ওরে আল্লাহ, আমার ওঠাই নিও। সুমাইয়া কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি এই বিয়ে মানি না। মানে আমাকে ধোকা দেওয়া হয়েছে, তাই আমি এই বিয়ে মানি না। চুপ! আর একটা কথা বলে এটা দেখেছেন, গুলি করে খুলিয়ে উড়িয়ে দেব। বন্দুকটাকে বের করে দেখালো। ওরে আল্লাহ, আপনি এখানেও বন্দুক নিয়ে এসেছেন? আপনি যে সহজে মেনে নেওয়ার ছেলে না সেটা আমি জানি, তাই আপনাকে রাজি করানোর জন্য ডোজ নিয়ে এসেছি। দেখেন, এসব দেখিয়ে আমাকে লাভ নেই, আমি এইসব ভয় পাই না। ওহ, তাহলে তো একটা গুলি আপনার পায়ে করলেই হবে। সো রেডি হন গুলি খাওয়ার জন্য। ওই না না না, প্লিজ গুলি চালাবেন না। আমি মেনে নিয়েছি বিয়েটা, কিন্তু আপনাকে স্ত্রী অধিকার দিতে পারবো না। কেন? আমি কালকে সকালে আম্মুর সাথে আগে কথা বলিনি, তারপর ভাববো। কি বলবেন আম্মুকে? সেটা আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, বলা লাগবে না, এখন আমাকে একটু আদর করেন। বললাম না, আগে আম্মুর সাথে বোঝাপড়া শেষ করিনি, তারপর সব ভাববো। দিবেন নাকি জোর করে আদায় করে ছাড়বো? ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে করতে পারেন না। কেন? আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? আমি মানি না, এটা আমাকে ধোকা দেওয়া হয়েছে। কিসের ধোকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করেই আমার অধিকার নিতে হবে। মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব?
পিস্তলটা মাথায় ঠেকিয়ে বলল, দেখেন, এটা না দেখালে হয় না। আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা, বলেই সুমায়াকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমায়া বলে উঠল, এভাবে কেউ বউকে আদর করে? এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে, বলি মাথাটা নিচু করলাম। তারপর সুমিয়া আমাকে অবাক করে দিয়ে লিপকিস করে বসে। আমি পুরাই অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ ললিপপ খেয়ে ছেড়ে দিল। তারপর দুজনেই হাঁপাতে লাগলাম। কি মজা পেয়েছো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম এখন। ওই, কে আপনার ম্যাডাম? আপনি এত বড় অফিসার, তাহলে আপনাকে কি বলে ডাকবো? ওই, সন্ধ্যাবেলা না আমাদের বিয়ে হলো, তাহলে এখন আমি আপনার কি লাগি? বউ। তাহলে আজ থেকে আমাকে নাম ধরে ডাকবেন। না, আমি পারবো না। আর আপনি আমার কোল থেকে ওঠেন। ওই, আপনাকে বললাম আদর করতে, আপনি থেমে গেলেন কেন? আমি ঘুমাবো, প্লিজ আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাই। কেউ গায়ে লাগলে আমার ঘুম হয় না। ওই অভ্যাসটা পাল্টাতে হবে আজ থেকে। নিন, এখন শুয়ে পড়ুন। না, আমি এখন ঘুমাবো না। ওকে, তাহলে আমাকে কোলে নিয়ে ছাদে চলেন। আমি ছাদেও যাব না। ওই, যা বলছি করেন, আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে যান। চোখগুলো লাল করে বলল, নিয়ে যাচ্ছি। বলেই কোলে তুলে নিলাম। তারপর একতলা বেয়ে উপরে নিয়ে গেলাম, সোজা ছাদে নিয়ে নামালাম। শুনেন, আমি আপনাকে যা যা বলবো আপনি তা করবেন। মনে থাকবে নাকি আবার সেই ডোজটা বের করতে হবে? না, বলেন কি করতে হবে আমাকে? প্রথমে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেন। কি? বললাম না কোনো কথা বলবেন না, যা বলবো শুধু তাই করবেন। ঠিক আছে, বলেই নিজের ইচ্ছের বিরুদ্ধে সময়কে পিছন থেকে জড়িয়ে ধরলাম। মাঝে যথেষ্ট ফাঁকা রাখলাম। ওই, আপনাকে জড়িয়ে ধরতে বলেছি, আপনি মাঝখানে এত ফাঁকা রাখলেন কেন? ভালো করে জড়িয়ে ধরেন আর ফাঁকা জায়গাটা ভরাট করেন। বলি একেবারে নিজের বাহুতে বেঁধে নিলাম সুমাইয়াকে। ওই, আপনার মাথাটা আমার কাঁধে রাখেন তো। কেন? রাখতে বলেছি, রাখেন। আর এমনভাবে রাখবেন যেন আপনার শ্বাসটা আমার ঘাড়ে পড়ে। আপনার শ্বাসটা যেন আমাকে আবেগের ছোঁয়ায় ভরিয়ে দেয়, শিহরিত করে তুলবে আমাকে, বুঝছেন? বলি ওর কথা মতো ওর ঘাড়ে মাথা রাখলাম। আমার ফিলে প্রত্যেকটা শ্বাসে যেন কেঁপে উঠতেছে সুমাইয়া। আরও আমার ঘাড়ের উপর মাথা রাখলো। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? না। কেন ভয় পান আমাকে? হুম। আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? কিছুই উত্তর দিলাম না। তারপর ও কিছু না বলে শুধু শহরটাকে দেখতে লাগলো আর মিটিমিটি হাসতে লাগলো। আসলে নিজের ক্রাশকেই বিয়ে করেছি, তার উপরে আবার এত সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছি। যতই ভয় পাই না কেন, মনের কোণে আবেগ ঠিকই খেলে যাচ্ছিল। এভাবে অনেকক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখার পর হঠাৎ সময়ে আমাকে বলে উঠল, ওই, আমাকে কোলে নেন। আবার কোলে নিতে হবে কেন? অনেক রাত হয়ে গেছে, তাই রুমে চলে যাব। তো চলেন, কোলে নিতে হবে কেন? আমি যেভাবে এসেছিলাম সেভাবেই যাব। সো বেশি কথা না বলে কোলে নেন তাড়াতাড়ি। বলি আবার কোলে তুলে নিলাম। তারপর কোলে করে রুমে নিয়ে নামালাম। কত কেজি আপনি? কেন? আপনারে আনার সময় মনে হলো 80 কেজি বস্তা নিয়ে এসেছি, তাই জিজ্ঞাসা করলাম যে আপনি কত কেজি। কি বললেন আপনি? আমি 80 কেজি বস্তা? না, তার চেয়ে একটু বেশি হতে পারে। ওই, আপনি আর একটা কথা বললে খারাপ হবে বলে দিলাম। ওকে, বলি চুপ হয়ে গেলাম। সময় বেশি হলে 50 কেজি হবে। জ্বালানোর জন্য এটা বললাম। এতদিন আমাকে জ্বালিয়েছেন, এখন আমি আপনাকে জ্বালাবো। যাই হোক, নিজের ক্রাশকে বউ হিসেবে পেয়েছি, এর থেকে বেশি আর কি হতে পারে। এখন সময় দল বদলে আমার তরফ এসেছে, তাই জ্বালিয়ে ছাড়বো আপনাকে। এসব ভাবতেছিলাম, তখনই সময় বলে উঠল, ওই, ঘুমাবেন না? ঘুমাবো। তাহলে শুয়ে পড়ুন না কেন? আমি তো এখন ঘুমাবো। তো ঘুমান, না করেছি কে? আমার বালিশটা নাকি একটু পরে ঘুমাবে, তাহলে আমাকেও তো একটু পরে ঘুমাতে হবে, তাই না? মানে? ওই,
এত মানে না করে এদিকে এসে শুয়ে পড়েন তো, আমার খুব ঘুম পাচ্ছে। বলেই সময় এক টানে খাটে ফেলে দেয়। চুপচাপ শুয়ে থাকেন, ঘুমাতে হবে না আপনাকে। আমি ঘুমাবো আর আপনি আমাকে চেয়ে চেয়ে দেখবেন। কোনো কথা না বলে চুপচাপ শুয়ে রইলাম। সময় আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ করে সময় বলে উঠল, আচ্ছা, আমরা কয়টা বেবি নিব? কোনো কথা না বলে ঘুমানোর ভান ধরে শুয়ে রইলাম। কি হলো বলেন না কেন? তাও কিছুই না বলে শুয়ে রইলাম। সময় তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি। শয়তানটা ঘুমিয়ে গেছে। আজকে সারা রাত ভেবেছিলাম গল্প করে কাটিয়ে দেব, কিন্তু মহারাজ ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। সময়া একাই বলতে লাগলো, যাক, ও ঘুমিয়ে গেছে, আমি আর জেগে থেকে কি করব? আমিও ঘুমিয়ে যাই, কাল সকালে শয়তানটাকে দেখে নেব। এখন ঘুমাই। এটা বলি সময়া আমার গালে একটা চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। তাই আমিও চোখ না খুলে মিটিমিটি হেসে ঘুমিয়ে গেলাম। মেয়েটার পাগলামি দেখে হাসি পেল, তাও হাসলাম না, মনে মনে হেসে নিলাম কতক্ষণ। আজান দিতেই কেন জানি ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি। চোখ খুলে ডান বাম দিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ শরীরের উপর একটা ভারী বস্তর টের পেলাম। তাকিয়ে দেখি সময়া আমার ওপরে উঠে শুয়ে আছে। ওর ফেলা গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে পড়তেছে, আর আলাদা একটা অনুভূতি মনের ভিতরে জাগতেছিল। আমি কেন জানি শিরে উঠতেছিলাম, তাও নিজেকে সামলাচ্ছিলাম। ওর চুলগুলো খুলে গিয়ে ওর মুখের উপর পড়ে আছে, তাই সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতেছিলাম। তখনই সময় হঠাৎ চোখ খুলে তাকিয়ে যায়। আমি অবাক হয়ে যাই এটা দেখে। কি হলো হিরো, বউকে আদর করছেন নাকি? আরে না, আপনার চুলগুলো খোলা ছিল তাই সেগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম। ও, তা আমার শাড়িটাও তো অগোছালো, সেটা গুছিয়ে দিবেন নাকি? ধুর, কি যে বলতেছেন আপনি। কি বলছি মানে? বউকে আদর করবেন সেটা মুখে বলতে পারেন না? লুকিয়ে লুকিয়ে আদর করতে লজ্জা করে না? আদর করলাম কখন আপনাকে? আপনি জানেন, সকালে ঘুম থেকে উঠে বউয়ের চুল গুছিয়ে দেওয়া কিন্তু রোমান্সের একটা অংশ। ঠিক আছে, এখন থেকে আর চুল গুছিয়ে দেবো না, ওকে? ঠিক আছে, তবে প্রত্যেকদিন সকালে আমাকে একটা করে কিস দিতে হবে। কি? এত অবাক হওয়ার কি আছে? বাইরের মহিলাকে করতেছেন নাকি? নিজের বউকেই তো কিস করবেন, এতে এত অবাক হলেন কেন? আমি কিস করতে পারবো না। ওই ভালোই ভালোই রাজি হয়ে যান, না হলে আপনাকে জোর করে রাজি করাবো। দেখেন, এটা কিন্তু ঠিক না। আপনি একটা একটা করে আবদার বাড়াচ্ছেন। কবে না জানি বলে বসে থাকেন আপনার একটা বেবি লাগবে। কথাটা বলি জিহ্বায় কামড় মারলাম। সময়া এটা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। না জানি এখন কি বলে বসে, তাই ও কি বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আরে না, সেটা হানিমুন থেকে ফিরে এসে প্ল্যান করব যে কবে বেবি নিব, ওকে? কি আর বলবো, তাই চুপ করে রইলাম। কারণ এখন কথা বললি বিপদে পড়তে হবে কনফার্ম। এই যে আমাকে একটু জড়িয়ে ধরেন না প্লিজ। কেন? ওই আপনার মুখ থেকে যেন আর একবারও কেন কথাটা না শুনি, কিছু হলেই কেন। ঠিক আছে, এখন একটু জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরলে কি হবে? কলিজাটা ঠান্ডা হবে। কিভাবে? কাছের মানুষটা যখন আপনাকে জড়িয়ে ধরবে, ওই দিন বলতে পারবেন কলিজাটা কিভাবে ঠান্ডা হয়। ও ওই আপনি কথা না বলে জড়িয়ে ধরেন তো আমাকে। আচ্ছা, বলি সময়াকে আটকে নিলাম নিজের মাঝে। এভাবে কিছুক্ষণ কথা ছাড়াই শুয়েছিলাম দুজন। কাল সারাদিন ব্যস্ততাই কাটালো, রাতটাও ঠিকভাবে ঘুম হয়নি, তাই চোখটা আবার লেগে গেল। সকালে গালে কোনো কিছু নরম পড়ছে, ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি সময়া আমার গালে চুমু দিতেছে। তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে। কি করতেছেন আপনি? আমার বরটাকে আদর করছি। কাউকে না বলে তাকে কিস করা কিন্তু ঠিক না। ওই কাউকে মানে? আমার স্বামীকে আমি কিস করছি, তাতে এত রিয়াক্ট করার কি আছে? সাইড দিন, আমি ভার্সিটিতে যাব। কালকে বিয়ে করলেন আর আজকেই ভার্সিটিতে যাবেন মানে কি? মানে আপনাকে কিছুই বুঝতে হবে না, সরেন, আমি উঠবো। ওকে, আমিও দেখব আপনি কিভাবে ভার্সিটিতে যান। কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি সময় রুমে নেই। যাক, ভালোই হলো। তাই মনের সুখে রেডি হয়ে নিচে গেলাম। নাস্তার টেবিলে বসতেই আপু এসে নাস্তার প্লেটটা তুলে নিল। কি হলো আপু, প্লেটটা তুলে নিলি কেন? তুই রেডি হচ্ছিস কেন?
কোথাও যাবি নাকি? ভার্সিটিতে যাবো। ওই, তুই কাল বিয়ে করে আজকে ভার্সিটিতে যাবি, তোর মাথা ঠিক আছে? আজকে ভার্সিটিতে একটু কাজ আছে, তাই যেতেই হবে। আজ কোথাও যেতে পারবি না, যা রুমে গিয়ে নর্মাল ড্রেস পরে আয়, তারপরে খাবার খাবি। আমি খাবোই না বলে উঠে চলে যাচ্ছিলাম, তখনই ভাবি ডাক দিল। ছোট সাহেব, কই যাও? ভার্সিটিতে যাব, একটু কাজ আছে। এদিকে আসো তো একটু। বলো কি বলবে, আমি শুনতেছি। এদিকে আসো, তারপর বলবো। এবার বলো কি বলবে। কাছে কি বললাম। কাঁধে ব্যাগটা এদিকে আমার কাছে দাও। বলি ভাবি ব্যাগটা নিয়ে নিল। কি বলবে বলো। শুনো, কয়দিন ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, এখন যাও রুমে গিয়ে ছোট সাহেবকে সময় দাও। ভাবি তুমিও শুরু করে দিলে। দেখো, সুমাইয়া এখন তোমার বউ, সবকিছুতেই তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি না আমার লক্ষ্মী ভাই? যাও এখন রুমে গিয়ে রেস্ট নাও। ভাবি তুমি জানো যে আমি তোমার কথা ফেলতে পারি না, আর তুমি তাও বলতেছো। এখন যাও, পরে কথা বলবো, এখন ছোট সাহেবকে খুশি করো। যথাজ্ঞা মহারানী বলি আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কাপড় চেঞ্জ করার পর বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সুমিয়া খাবার নিয়ে রুমে ঢুকলো। কি হিরো, ভার্সিটিতে গেলেন না? ভাবি যেতে দেয়নি। ও, কেন যেতে দেয়নি? ওই যে নতুন বিয়ে করেছি তাই নাকি যাওয়া হবে না। তা বাসায় থেকে কি করবেন তা জিজ্ঞেস করলেন না আপনার ভাবিকে? বলেছিলাম। তা কি বললো শুনি? বলেছে বলতে গিয়েও থেমে গেলাম। যদি বলি সময়কে সময় দিতে বলতেছে, তাহলে আজকে আমার কাজ খালাস। জোর করে হলেও তা আদায় করে ছাড়বে, তার চেয়ে ভালো না বলাই ভালো। কি হলো, থেমে গেলেন কেন বলুন? না এমনি। ও আচ্ছা, নাস্তা এনেছি, খেয়ে নেন। দেন। বলি নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম। সোমাইয়া নাস্তা দিয়ে খাটে বসে গেল, আমি খেতে লাগলাম। কি মনে করে যেন সময়কে বলে বসলাম, আপনি খেয়েছেন? না, আপনি খেয়ে নেন, তারপর আমি খাবো। এখনো খাননি? এখানে যা খাবার আছে দুজনের হয়ে যাবে, সব বসে পড়েন এখানেই। বসতে পারি, একটা শর্তে। সোমাইয়া এমন কথা শুনে আমি খাবার বন্ধ করে দিলাম। কি শর্ত? আমাকে আপনি খাইয়ে দিলে আমি এখন খাবো। কি? বললাম যে আপনি যদি খাইয়ে দেন তাহলে খাবো আমি। থাক, আপনি পরে খেয়ে নিয়েন। মানে হলো আপনাকে খেতে হবে না, আপনি পরে নিজের হাতেই খেয়ে নিয়েন। না, আমি এখন খাবো, আর আপনি আমাকে খাইয়ে দিবেন। আমি পারবো না। আপনি পারবেন না মানে? আপনাকে পারতেই হবে। দেখেন, জোর করবেন না প্লিজ। তাহলে আমাকে এখনই কিস করতে হবে, তাহলে খাইয়ে দেওয়ার ব্যাপারটা মাপ। এই মেয়ের কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাব। কিস করার চেয়ে খাইয়ে দেওয়াই ভালো। আপনি যে এত ভালো আগে জানতাম না। আমার কপালটা কত ভালো যে এমন একটা স্বামী পেয়েছি। চিটিং করছেন আপনারা সবাই মিলে। বললে আমার বটটা রে, এত ভালো তুমি। বলি আমার গালগুলো ধরে টেনে দিল। ওই কি করতেছেন আপনি? কেন, আপনাকে একটু আদর করে দিলাম। আমাকে আদর না করে আগে খেয়ে নিন, আমি একটু বাইরে যাব। আপনাকে না ভাবি বলল আজকে আমাকে সময় দিতে। সুমাইয়া জানলো কিভাবে? ভাবি আমাকে কি বলেছে? সুমাইয়া তো তখন ওইখানে ছিল না। তার মানে সুমাইয়া আজ সকালে ভাবিকে বলে আমার ভার্সিটিতে যাওয়া আটকিয়েছে। ও, তাহলে আমিও একটু মজা নিই। আজকের দিনটা তো আপনারই। সত্যি? তাহলে চলেন। তাহলে চলেন আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে ঘুরতে যাব কেন? সারাদিন বাসায় থেকে আপনাকে নিয়ে গল্প করব। গল্প করলে আদর করতে হবে। ওকে, তবে আদর করার সময় আমি আপনাকে নিশি বলে ডাকবো। কেন, সুমাইয়া বলে ডাকতে কি সমস্যা? আসলে আপনাকে তো নিশির ব্যাপার বলাই হয়নি। আসলে আমার একটা গপ ছিল, নাম ছিল নিশি। তো এখনো কি আছে না ব্রেকআপ হয়ে গেছে? না, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাকে ভালোবাসতে শিখিয়েছে সে। ওকে প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। ও দেখতে আপনার থেকে অনেক বেশি সুন্দরী। ওর হাসিটা কি মায়াবী, আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর চাহনিতে নিজেকে হারাতাম বারবার। উফ, কি চাহনি তার! নিজেকে হারাতে মন চাইতো। ওর হাসিটাই মধু মিশানো ছিল।
তাই হাসিটা বারবার দেখতে চাইতাম। তারপর ওর হাত ধরেই সব কিছু। আমি সব মিথ্যা বলে যাচ্ছি। কি শিখেছিলেন? কিস করা, আরও অনেক কিছু। আরো অনেক কিছু মানে? সময়ের রাগটা এবার তার চেহারায় ফুটে উঠেছে। রাগে লাল হয়ে গেল। মানে বোঝেন না, ওই আর কি। আপনি এত খারাপ? ছি, আমি মনে করেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চরিত্র এত খারাপ। আগে জানলে আমি কখনো আপনাকে বিয়ে করতাম না। আমি তো আপনাকে সত্যিই বলে দিলাম। কথা বলবেন না আপনি আমার সাথে। বলেই খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে গেল। আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না, জোরে হেসে উঠলাম। আমাকে নিয়ে মজা নেওয়া, দেখো এবার কেমন লাগে। আর এসো আমার সাথে মজা করতে, তখন আমিও দেখিয়ে দেবো মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে হাসতে লাগলাম আর মোবাইল টিপতে লাগলাম। এদিকে সময় খাবারের প্লেটটা নিয়ে টেবিলে রাখলো। রাগটা এখনও কমেনি। সময় রাগের মুখটা ভাবির নজরে পড়ে যায়। কি হলো সুমাইয়া, রেগে আছো কেন? ভাবি, ওনা আজকে আমাকে একটা কথা বলেছে। কি কথা? ও নাকি একজনকে ভালোবাসতো, তার সম্পর্কে বলেছে। কি বলেছে শুনি একটু। ও বলেছে সুমাইয়া সব কথা ভাবিকে বল। তুমি সত্যি একটা বোকা মেয়ে। কেন? হুসাইন করবে প্রেম, তাও আবার অচেনা মেয়ের সাথে? তুমি জানো ওর লাইফের সবচেয়ে ভালো বন্ধু আমি আর হাবিবা। আমাকে আর হাবিবাকে ছাড়া ও অন্য কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না, আর ও নাকি করবে প্রেম। তুমি একটা বোকা, আর তাই তোমাকে মুরগি বানিয়ে ছেড়েছে। ও যে বলল। হায় রে, তোমাকে আমি কিভাবে বোঝাই? আচ্ছা, কাল রাতে হুসাইন তোমার গায়ে হাত দিয়েছে? যে নিজের বউয়ের সাথে প্রেম করতে পারে না, ও নাকি আবার বাহিরে প্রেম করবে। এটা তুমি ভাবলে কিভাবে? তুমি রুমে গিয়ে দেখো, তোমাকে বোকা বানিয়ে ও এখনো হাসছে। আর পাগলটাকে একটু রোমান্স শিখিয়ে দিও। সময়ের রাগী মুখটা নিমেষেই হাসিতে ভরে গেল। তারপর সেখান থেকে রুমের দিকে চলে আসলো। এদিকে আমি এখন হাসতেছি সুমাকে বোকা বানিয়ে। হঠাৎ কারো রুমে আসায় হাসিটা থামিয়ে ফেললাম। তাকিয়ে দেখি সামনে সুমাইয়ের রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে বাঁচালেন। আমি আবার আপনাকে বাঁচালাম কিভাবে? আমি তো ভেবেছিলাম আপনাকে প্রেম শিখিয়ে তারপর প্রেম করতে হবে, কিন্তু আজকে জানতে পারলাম আপনি আগে থেকেই প্রেম করতে পারেন। তাই আজ থেকে আমার সাথে প্রেম করবেন, ওকে? আর নিশি মন থেকে ধন্যবাদ আমার হিরোটাকে প্রেম শিখিয়ে দেওয়ার জন্য। মানে হলো, আপনি আগে যা করেছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন থেকে আপনি আমার। আর বলেই থেমে গেলাম। আর কি? আর শুধুই আমার। বলি সময় পাশে এসে বসলো। আপনি এখানে বসলেন কেন? এখানে কি নিশি বসলে খুশি হতেন? হুম। আচ্ছা, এখানে যদি নিশি বসতো তাহলে আপনি কি করতেন তাকে? তার মাঝে হারিয়ে যেতাম। ওহ, এত ভালোবাসেন তাকে? হুম, প্রচুর ভালোবাসি। আপনি কচি পারেন ভালোবাসতে। মানে? আপনি নিজের বউকেই ভালোবাসতে পারেন না, আবার এসেছে মিথ্যে বলতে যে আমি ভালোবাসতে পারি। সময় মুখটা বাঁকা করে কথাগুলো বলল। আপনাকে ভালোবেসে কি করব? আপনি তো আমার বউই। বউকে কি ভালোবাসতে হয় না? হয়। কেন? তাহলে আমার ভালোবাসা কোথায়? আপনাকে কি আমি মেনে নিয়েছি নাকি যে ভালোবাসা দেব? তাহলে এখন মেনে নেন। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আপনি আমার সাথে চিট করেছেন। ভালোভাবে বলছি, কানে যাচ্ছে না। ডোজটা দিলে আবার ঠিকই রাজি হবেন। আচ্ছা, আপনি এখন একটু জানতো, আমি ঘুমাবো। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না।
পরে সময় পেলে দেবো বলেই ঘুমানোর জন্য পাশ কাটিয়ে ঘুমিয়ে গেলাম। কয়েকবার রিং হওয়ার পর হাবিবা ফোনটা রিসিভ করলো। হ্যালো হুসাইন, বল কি বলবি বল। তুমি কোথায় জানো? বাহ, ভূতের মুখে রাম রাম। তা এত মিষ্টি, কবে বলার কারণটা জানতে পারি? তোমাকে কাছে পেলে 2 হাত দিয়ে তোমার গালগুলোতে আদর করে দিতাম। আমাদের এত সুন্দর পরীর মতো বোন থাকতে তুই আমাকে আদর করবি কেন? যা আদর করার সময় একে গে কর। আগে তোকে আদর করব, তারপর ওই পুলিশ গুন্ডাটাকে করব। তোকে পেয়ে নি একবার হাতের কাছে। কেন, কি হয়েছে জানো বলবি তো? হাবিবা, তুই কি জানতি যে সোমাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? কেন? তাহলে বলিসনি কেন? আমি ভেবেছিলাম তুই হয়তো জানিস। কেন, কি হয়েছে? ছোট থেকে তোর প্যারানি বড় হয়েছি, এখন তুই চলে যাবি অন্যের ঘরে, তাই তোর একটা বোন দিয়ে যাচ্ছিস। হুসাইন, ওর মনটা একবার তোর মনের সাথে মিলিয়ে দেখ, তুই হারিয়ে যাবি ওর মাঝে। সময় একটু রাগি, তবে ওর মনটা অনেক ভালো, যা তুই ভাবতেও পারি না। শেষ হয়েছে তোর ভাষণ? যা সত্য তাই বললাম। ওই তুই জানিস যে আমি যদি সোমাইয়াকে আদর না করি তাহলে ও বন্দুকের ভয় দেখিয়ে আমাকে সব কাজ করায়। আর তা আর কি করেছে? তুই মজা নিতেছিস আমার সাথে? আরে না, তুই লিপ কিস করেছিস কিনা সেটা জানতে চাচ্ছিলাম। রাখ, তোর বিয়েটাই যদি আমি প্যাঁচ না লাগিয়েছি না, তখন দেখাবো তোর কেমন লাগে। তা কি করে প্যাচ লাগাবি? বলবো তুই মেয়ে ভালো না, নেশা করিস, আর কয়েকটা ছেলের সাথে প্রেমও করিস, আরও অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তা বলবি না যে সময়কে তোকে কিস করেছে? তাই নাকি? কবে, কখন? বাসরাতে তোর বোন আমাকে লিপ কিস করেছিল। ও তা আর কি করেছিল? আর কি করবে, কিছুই করেনি। তুই মানুষ হবি না, ফোন রাখ। ঝাড়ি মেরে ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো প্রায় দুপুরের একটু আগে। চোখ খুলে তাকিয়ে দেখি সোমাইয়া বুকের উপরে ঘুমিয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম। ও কখন আমার বুকে এসে ঘুমিয়ে গেল তা নিজেও জানি না। এসব ভাবতেছিলাম, তখনই সোমাইয়া হালকা নড়ে উঠলে হাজারো প্রশ্ন করবে, তাই আমি আবার ঘুমের ভান ধরে ফেললাম। সোমাইয়া উঠে দেখে আমি এখনও উঠিনি, তাই ও আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সোমাইয়া বলে উঠল, এই যে মিস্টার, আপনি এত রাগ করেন কেন বলুন তো? আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে আপনি আদরটাও পর্যন্ত করতে পারেন না? আপনি একদম খারাপ একটা লোক। মেয়েদের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না, সে আবার বলে আমি ভালোবাসতে জানি। আপনি খারাপ একটা লোক। আপনাকে কয় বছর জেলে রাখা উচিত নিজের বউকে ভালো না বাসার অপরাধে। আপনি এত খারাপ, তাও কেন জানি আপনাকে এত ভালোবাসি আল্লাহই জানে। সেই কলেজের ছেলেটার প্রেমে পড়েছিলাম, তখন তো দাঁড়িয়ে ছিল না আপনার, তখন থেকে ভালোবাসি। আর নবাবজাদা নাকি আমাকে চিনেনি না। অযথাই বকবক করছি কেন? এগুলো যদি উনি শুনেনি না, এগুলো উনি শুনলে কাজে দিত। ওই উঠেন, এখন একটু আদর করে না প্লিজ। সোমাইয়া আমাকে নাড়া দিয়ে বলল, এখন চোখ খুলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তাই চুপ করে রইলাম। শয়তানটা উঠে না, আপনাকে এভাবে ঘুম থেকে জাগাতে পারবো না। আপনাকে আমার মতো করে ঘুম ভাঙাবো। ওরে আল্লাহ, এই মেয়ে না জানি কীভাবে ঘুম ভাঙায়। এই মেয়ে আমাকে কলেজ থেকে ভালোবাসে, আর আমি আজকে জানলাম। আমি যার ওপর 1 মাস ধরে ক্রাশ খেয়ে আছি, সে কি না আমার ওপর 4 বছর ধরে ক্রাশ খেয়ে আছে। বাহ, কি আনন্দ! এসব ভাবছিলাম তখনই আমার গালে সোমাইয়ার নরম ঠোঁটগুলোর ছোঁয়া লাগে। আমি ভিতরে ভিতরে আটকে উঠি, তাও নিজেকে নর্মাল রেখে শুয়ে রইলাম। সোমাইয়া অনেকগুলো কিস করে, তারপর আবার সেই জায়গায় শুয়ে গেল। এখন আর কোনো কিছুই বলতেছে না। ভাবলাম ঘুমিয়ে গেছে, তাই হালকা করে চোখ খুললাম। দেখি সোমাইয়া এখনও তাকিয়ে আছে আমার দিকে, তাই আবার চোখগুলো বন্ধ করে ফেললাম। ওই, আপনি সজাগ? চোখ খুললাম না, যা হবার তা দেখা যাবে, কারণ খুললে বিপদ আরও বাড়বে।
আপনি ঘুমানোর অভিনয় করছেন, আমি তা বুঝে ফেলেছি। এখন ভালো ভালো চোখ খুলুন, না হলে আমিও দেখব আপনি কিভাবে চোখ বন্ধ করে থাকতে পারেন। আমি চোখ খোলার ছেলে না, তা সুমাইয়া জানে না, কারণ খুললেই এখন আরেকটা জেদ ধরে বসে থাকবে, তখন পড়তে হবে আরেক ঝামেলায়। চোখ খুলবেন না তাই তো? দেখেন আমি কি করি। বলি বুক থেকে মাথা তুলে নিল, মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। এই মেয়ে কী যে করে বসে আল্লাহই জানে। চোখ না খুলে কি ভুল করলাম নাকি, এসব ভাবতেছিলাম, তখনই আমার নাকে কারো গরম শ্বাস পড়তেছিল। বুঝে গেলাম সুমাইয়া আমাকে লিফট করতে যাচ্ছে, তাই চোখ খুলে ফেললাম, ওর মুখে হাত দিয়ে আটকে ফেললাম। ওই আমি সজব ছিলাম। সুমাইয়া আমার এতটা কাছে যে ওর শ্বাসটা আমার নাকে পড়তেছে। সুমাইয়া উঠে বসলো। তাহলে এতক্ষণ ঘুমানোর ভান ধরেছিলেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও, তার কিছুক্ষণ চুপ করে থাকলে পারতেন, তাহলেই তো আমার কাজ শেষ হয়ে যেত। মানে? মানেটা বলবো না ট্রায়াল দেখাবো? থাক, বলাও লাগবে না, ট্রায়ালও করা দেখানো লাগবে না, আমি বুঝে গেছি। তা কি বুঝেছেন? কিছুই না। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? ওরে আমার কিউট ওয়ার্ডটা জানতে চাইবে আর আমি বলবো না, এটা হয় নাকি? আমার গালটা টেনে বলল। এসব না করে সোজা হয়ে বসেন, আর আমি যা বলি তার সোজা আর সত্যি করে উত্তর দেন। ওকে জানো, বলে কি বলবে? সোজা হয়ে বসে পড়ল। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? ঘুমের ভান ধরে সবই শুনেছেন। কিন্তু আপনি আমার পরিবারে জানালেন কিভাবে? হাবিবার মাধ্যমে আপনার আম্মুর সাথে কথা বলি। আপনি আম্মুকে কি বলেছিলেন? আমি না, হাবিবা আমার আর আপনার বিয়ে নিয়ে কথা বলেছিল। ও, তা আম্মু কি বলেছিল তখন? আপনাকে নাকি ঠিক করার জন্য আমার মতন মেয়েই লাগবে নাকি, তাই উনি আমাকে পছন্দ করে ফেলেন আমার কিউট ওয়ার্ডটার জন্য। ও, তার মানে এসবের মূল শয়তানটা হলো হাবিবা। ওই হাবিবা আমার কাজিন, সো হিসেব করে কথা বলবেন। আপনার কাজিন আমাকে এতদিন জ্বালিয়েছে, আর এখন আপনি সিরিয়াল মেনটেন আছে বলতে হবে। আপনি মানুষটাই তো এমন যাকে ভালোবাসা যায়। আপনি আমাকে প্রথম দেখেছিলেন কোথায়? আপনার ভাইয়ার বিয়েতে। আপনি আমার ভাইয়ার বিয়েতে এসেছিলেন? তখনই আপনাকে প্রথম দেখেছিলাম। আপনি কি হিসাবে এসেছিলেন ভাইয়ার বিয়েতে? মানে পাত্রপক্ষ নাকি কোন পক্ষ হয়ে? পাত্রপক্ষ হয়ে। আপনি পাত্রপক্ষ হলেন কিভাবে? এই বাড়ির ছোট বউ আমি, তাহলে আপনিই বলেন আমি কোন পক্ষের হব? ওই, আপনি কি তখন ছোট বউ ছিলেন নাকি? ছিলাম, আপনি আপনার আম্মুকে জিজ্ঞাসা কইরেন। আমার কেন জানি মনে হয় আমি পাগল হয়ে যাব। আমি আপনাকে আমার প্রেমে পাগল করে ছাড়বো। আমাকে সাইড দিন, আমাকে আম্মুর সাথে কথা বলতে হবে। আরে বসেন, এত তাড়া কিসে? সারাদিন তো সময় পড়ে আছে, তখন কথা বলেন না হয়। এখন আমাকে একটু আদর করেন। এখন আমাকে যেতে দিন, পরে এসব নিয়ে ভাববো। ঠিক আছে, তবে আপনি আজ থেকে আমাকে তুমি অথবা সুমাইয়া নাম ধরে ডাকবেন। আমি পারবো না। আপনাকে পারতেই হবে, না হলে আমাকে আমার পথ বেছে নিতে বাধ্য হব। মানে হলো আপনার থেকে আপনার ইজ্জত কেড়ে নিব। ইন্না লিল্লাহি। আপনি সাইড হন, আমি বেরাবো। সময় আর কিছু না বলে সাইড হয়ে গেল। আমি আর দেরি না করে বাইরে বেরিয়ে যেতে লাগলাম। তখনই সময় ডাক দিল। ওই শুনেন। কি বলেন? পিছন ঘুরে বললাম। মুখটা ধুয়ে তারপর বাইরে যান প্লিজ। লাগবে না, চোখে হয়তো ময়লা লেগেছে, তাই হাত দিয়ে চোখগুলো মুছে দিয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম বাইরে। সময় পিছন থেকে বলে উঠল, কেউ যদি কিছু বলে তখন আর আমাকে কিছু বলতে পারবে না, বলে রাখলাম। সময় অযথা কথা বলে, আমাকে আটকাতে চাইছে, এটা বুঝতে পারলাম। তাই ওর কথা কানে না নিয়ে সোজা চলে আসলাম। সময় আর কিছু বলে না, শুয়ে শুয়ে হাসতে লাগলো। আমি সোজা চলে গেলাম ড্রয়িং রুমে। কি দেখি ভাবি বসে আছে। ভাবি, আম্মু কই? ভাবি আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো, তারপর হঠাৎ করে হেসে দিল। কি হলো, হাসছো কেন? এইদিকে আসো। না, আগে বলো আম্মু কোথায়, তারপর আসবো। এদিকে আসতে বলেছি আমি। থুর, ভাল লাগে না। বলো কি বলবে। ভাবির সামনে গিয়ে দাঁড়ালাম। কানটা এদিকে নিয়ে আসো। কেন? এমনি বলছি, তাই আনো। ভাবি মুচকি মুচকি হাসতেছে। বলো।
বলি কানটা ভাবির কাছে নিয়ে দিলাম। তোমাকে যে সুমাইয়া আদর করে সেটা কি আমাদের দেখাতে এসেছো? মানে? মানেটা ওইদিকে তাকালে দেখতে পাবে। ভাবি আয়নার দিকে ইশারা করে বলল। আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। সুমাইয়া লিপস্টিক দিয়ে আর ঠোঁট দিয়ে আমার গালগুলো লাল করে দিয়েছে। একেবারে ঠোঁটে স্পষ্ট দাগ ফুটে উঠেছে, যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা কিস করার দাগ। এই জন্যই সুমাইয়া হয়তো বলেছিল মুখ ধুয়ে আসতে। ধুর, কি সরমটাই না পেতে হলো। এসব ভাবছিলাম, তখনই ভাবি বলে উঠল, ছোট সাহেব, এত ভাবাভাবি কিচ্ছু নেই, যান গিয়ে মুখ ধুয়ে আসেন। কালে হাত দিয়ে সোজা রুমে চলে আসলাম। সোজা চলে গেলাম ওয়াশরুমে। সুমাইয়া আমাকে দেখে আবার হাসতে লাগলো। এমন হাসি হাসতেছে যেন অনেক মজা পাইছে। আমি মুখ ধুয়ে বাইরে এসে দেখি সুমাইয়া এখনো হাসতেছে। এত হাসির কি আছে? আগেই বলেছিলাম, কিন্তু আপনি না শুনে চলে গেলেন। এখন হলো তো শিক্ষাটা। আপনি মানুষই ভালো না বলি আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া বাসায় এসে গেছে, আর ভাবি আর ভাইয়া হাসতেছে। কি ছোট সাহেব, এখন বলেন কি লাগবে আপনার? ভাবির দিকে শরমে তাকাতে পারতেছি না, তাও শরম ভেঙে ভাবির কাছে গেলাম। ভাইয়া আর ভাবি পাশাপাশি বসে আছে। ভাইয়া একটু সরে বসো তো। কেন? সরে বসো, তারপর বলতেছি। ভাইয়া সরে বসতেই আমি ভাবির কোলে মাথা রেখে শুয়ে গেলাম। এই, তুই আমার বইয়ের কোলে মাথা রাখছিস কেন? তোমার বউ লেখা আছে কোথাও? তোর নিজের বউ থাকতে আমার বইয়ের কোলে মাথা রাখতে শরম করে না তোর? এটা বউ না, বলতে গিয়ে থেমে গেলাম। না করে না, বুঝ দিয়ে দিলাম। ওই তোমরা দুজনে থামলে? ছোট সাহেব বলো কি বলবে? ভাবি আমাকে একটা সত্যি কথা বলবে? বলো কি জানতে চাও? আচ্ছা সুমাইয়া, ভাইয়ের সামনে বললেই প্যাঁচ লাগিয়ে দেবে, তাই বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো, এখানে বসে বসে কি করো? যাও রুমে যাও। ভাইকে বললাম। তুই সময়ের ব্যাপারে কি জানতে চাচ্ছিলি? কিছু না, তুমি যাও এখন। আগে বল, তারপর যাব। আচ্ছা ভাবি, তুমি ভাইয়াকে বিয়ের আগে দেখেছিলে কখনো? কেন? দেখনি হয়তো, দেখলে এমন ছ্যাঁচড়াকে বিয়ে করতে না তুমি। মানুষের কথা বলতে শুনতে বসে থাকে। ভাবি জোরে হেসে দিল। আমি তোর মতন ছাঁচড়া না যে নিজের বউ থাকতে আরেকজনের বউয়ের কোলে গিয়ে শুয়ে পড়ি। আমি ছ্যাঁচড়াই, যাও এখান থেকে। যাচ্ছি, তবে তুমি আমার বউটাকে নষ্ট করতেছ, বলে রাখলাম। ভাইয়া ভাবি কি বলে চলে গেল। বলো কি বলবে? ভাবি, সুমাইয়ের সাথে আমাদের সাথে পরিবারের কি সম্পর্ক? আমি জানি না তো। দেখো, আমি জানি তুমি জানো। বিশ্বাস করো, আমি জানি না ছোট সাহেব। আমাদের বিয়ের দিনই সুমাইয়াকে প্রথম দেখেছিলাম। ও আচ্ছা, আগে এটা বলো যে সুমাইয়ের সাথে আমার বিয়েটা হলো কিভাবে? মানে আমাকে যে মেয়ের ছবি দেওয়া হয়েছিল তার সাথে বিয়ে না হয়ে সুমাইয়ের সাথে হলো কিভাবে? তোমার বিয়ে তো সুমাইয়ার সাথেই ঠিক হয়েছিল। তুমি রাজি হবে না, তাই অন্য একটা মেয়ের ছবি দিয়ে রাজি করানো হয়েছে। তাই বলে এত বড় ধোঁকা দেওয়া হবে আমাকে? আমি কি জানতাম নাকি যে এমনটা হবে? সুমাইয়া বিয়ের পরে আমাকে সব বলেছে। কি বলেছে? বলেছে ও নাকি তোমাকে কয়েক বছর ধরে পছন্দ করত, আর তারপর ও নাকি আম্মুর সাথে সব প্ল্যান করে এসব করেছে। ও, তার মানে এই খেলায় প্লেয়ার 3 জন? কিসের খেলা আর কিসের প্লেয়ার? আগে ক্লিয়ার করে নি, তারপর তোমাকে সব বলবো। ওকে, তবে পাগলামি করো না, ওকে? আচ্ছা ভাবি, আম্মু কই? রুমে গিয়ে দেখো। আচ্ছা, আগে আম্মুর সাথে কথা বলে আসি, তুমি থাকো। বলি ভাবির কাছ থেকে চলে আসলাম। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু বসে আছে, তাই দরজা নক করলাম। মাদার তেরেসা, আসতে পারি আমি? আয়। আমি যা শুনলাম তা কি সত্যি নাকি? কি শুনছিস? আম্মু, তোমাকে নাকি মাদার তেরেসা পুরস্কারটা দেওয়া হবে। ফাজলামো বাদ দিয়ে কি বলবি বল। আম্মু, তুমি কিন্তু নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কেন, আমি আবার কি করলাম? তুমি কি করনি তাই বলো। আচ্ছা, এসব বাদ দাও, আগে বলো সময় সম্পর্কে আমাদের কি হয়? তোর বউ আর আমার বউমা। তুমি কথা ঘোরাচ্ছ কেন? আমি কথায় কথা ঘোরালাম?
আচ্ছা সুমাইয়া আমাদের বাসায় বিয়ের আগে কয়বার এসেছিল? 2 বার এসেছিল। কেন এসেছিল? একবার তোর ভাইয়ার বিয়ে খেতে আর একবার তোর বিয়ে কথা বলতে। ভাইয়ার বিয়েতে এই মেয়ে আসতে যাবে কেন? ইনভাইট করেছি তাই এসেছে। ওদের ইনভাইট কে করেছে? তোর আব্বু। কেন ওরা কি আমাদের আত্মীয় লাগে নাকি যে ওদের ইনভাইট করেছে? সেটা আমি কিভাবে বলবো, তুই গিয়ে জিজ্ঞাসা কর। আমার ভয় করে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে ওরা আমাদের কি লাগে। আমি পারবো না। যাও না প্লিজ, তুমি গিয়ে আব্বুরে জিজ্ঞাসা করবে যে ওর সম্পর্কে আমাদের কি লাগে। আম্মু কিছু না বলে চুপ করে বসে আছে। আমি এক বুক আশা নিয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। আব্বুকে বলার সাহস আমার নেই, তাই চুপচাপ বসে রইলাম আম্মু কি বলে তা শোনার জন্য। আমি পারবো না। আমার সোনা আম্মু না তুমি, যাও না আম্মু, গিয়ে একটু বলো না আব্বুকে। বললাম না আমি পারবো না। ঠিক আছে, আমি দেখিয়ে নেব তোমাদের, বলেই চলে আসতে লাগলাম। হঠাৎ মনে হলো আর একটা কথা, তাই ঘুরে দাঁড়ালাম। কি হলো, আবার দাঁড়ালি কেন? তুমি মিথ্যা বলতেছো না তো? তুমি জেনেও না জানার ভান করছো। মানে? তোমাকে আমি কোন মেয়ের ছবি দিয়েছিলাম আর তুমি কোন মেয়েকে বউ বানিয়ে এনেছো? মানে আসলে আমি ছবিটা তোর আব্বুর হাতেই দিয়েছিলাম, তারপর আমি নিজেও জানি না কি হলো। তোমার কথায় কেমন যেন একটা মেয়ের জাফরি গন্ধ আসতেছে। মানে? মানে আমি শিওর তুমি মিথ্যা বলতেছো। এই গেলি তুই নাকি মার খাবি এখন? যাচ্ছি, তবে তোমাদের সবাইকে আমি দেখিয়ে নেব, বলি সেখান থেকে চলে আসলাম। শালার কেমনটাই না লাগে, সবাই মিলে আমার সাথে মজা করতেছে, ভালো লাগতেছিল না, তাই আবার গেলাম ভাবির কাছে। কি হলো, মুখটা শুকনো লাগছে কেন? আর বলো না, আম্মু এখন বলে আব্বু নাকি বলেছে। ও, তা আম্মুকে জিজ্ঞাসা করেছিলে? না। আচ্ছা তুমি রুমে যাও, আমি আসতেছি একটু পরে। ভাবি বলি রান্নার রুমে চলে গেল। আমি মনটা খারাপ করে রুমে চলে গেলাম, গিয়ে দেখি সুমাইয়া ঘুমাতেছে, তাই চুপচাপ ওর পাশে বসে মোবাইলটা টিপতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার হঠাৎ সুমাইয়া পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরলো ঘুমের মধ্যে। আমি সরে আসতে চাইলাম, কিন্তু তা আর হলো না। এমনভাবে জড়িয়ে ধরেছে যে নড়তেও পারতেছি না। ভাবতেছি ডাক দেবো, কিন্তু উঠে আবার যদি নাটক শুরু করে দেয়, তাই আর ডাক দিলাম না। চুপচাপ এভাবে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করলো। তাকিয়ে দেখি ভাবি দরজায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি কি এখন আসবো নাকি পরে? পরে আসবে কেন, এখনই আসো। না, স্বামী স্ত্রী পার্সোনাল টাইমে চলে আসলাম নাকি, তাই আর কি। ভাবি তুমিও শুরু করলা? আরে আমি তো মজা করছিলাম। তার সুমাইয়া এই দুপুরবেলা ঘুমাচ্ছে কেন? সারা রাত আমার মাথাটা খেয়েছে, তো এখন আর কি করবে? চুপ, বউকে কেউ এই কথা বলে? বউ না জাল্লাদ, সবসময় প্যারা দিয়ে থাকে। তাও তোমাকেই আগলে রাখতে হবে, মনে রেখো। তাই এসেছিলাম যে কারণে। বলো কেন এসেছিলে? তোমার তো কালে সুমাইয়াদের বাসায় যেতে হবে, সো তোমাদের কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে নিতে এসেছিলাম। আমি ওদের বাসায় যাব না। এসব বললে হয় নাকি, নিয়ম তো পালন করতেই হবে বোকা। ও একই যা প্যারা দেয়, না জানে ওর ভাই বোনেরা পেলে আরো কত প্যারা দেয়। ও তো একাই ওদের পরিবারের। এই জন্য বলি এত রাগ হওয়ার কারণটা কি? তা তোমার কি কি লাগবে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে কি কি লাগবে তা জানবো? ভাইয়ার জন্য যা এনেছিল তাই তো লাগবে। পরের বার যদি বিয়ে করি তখন বলবো না হয়। তোমার কি আরো বিয়ে করার নিয়ত আছে নাকি? তো একটা বিয়ে করলে হয় নাকি? 4-5টা বউ থাকা লাগে এখনকার জামানায়। চুপ শয়তান, সুমাইয়াকে ডাক দাও। আর ওর কিছুই লাগবে না, আমাকে জ্বালাতে পারলি ওর চলে। বেশি কথা না বলে সুমাইয়াকে ডাক দাও। আচ্ছা বলি, সুমাকে হালকা করে ডাক দিলাম। সময়ের চোখ খুলে তাকিয়ে দেখে আমাকে জড়িয়ে ধরে আছে, তাই মুচকি একটা হাসি দিল।
সময় ওঠো, ভাবি এসেছে। সময় বিছানা থেকে উঠে বসেছে। ও সুমাইয়া এখন ঘুমাচ্ছে কেন? এমনি চোখটা লেগে গেছিল আর কি। ও তা কাল তো বাসায় যাবে, তা কি কি নিয়ে যাবে তার লিস্ট করতে এসেছি। ও আচ্ছা, আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। সময় ফ্রেশ হতে চলে গেল। ভাবি তুমি দিন দিন এত সুন্দর হইতেছ কেন বলো তো? হ্যাঁ, পাম দেওয়ার কারণটা জানতে পারি? সত্য বললেও নাকি পাম হয়ে যায়। ধুর, ভাল লাগে না। সোজা হয়ে বসো। ও এই কারণে তাহলে পাম দেওয়া। ভাবি সোজা হয়ে বসলো। আমি ভাবির কোলে শুয়ে গেলাম। মাথার চুলগুলো টেনে দাও তো ভাবি। সুমাইয়া দেখলে কি ভাববে বলতে পারো? কিছুই ভাববে না। আর সুমিয়ার তো খুশি হওয়ার কথা যে তার স্বামী বিশ্ব সুন্দরীর কোলে শুয়ে আছে। বা আজকে এত পাম দিচ্ছ, কাহিনীটা কি বলবে? কিসের কাহিনী থাকবে আবার? কোনো কাহিনী নেই। কাহিনী তো একটা আছে, কি সেটা বলে ফেলো। ভাবি তুমি একটু কষ্ট করতে পারবে? কি কষ্ট বলো? তুমি একটু সুমাইয়া গেল। সুমাইয়া বলো তোমার কি লাগবে? সময় অনেকগুলো জিনিসের নাম বলে দিল। আমি ভাবির কোলে শুয়েছিলাম। ভাবি, আপনার দেওয়ার কি ঘুমিয়ে গেছে? না, ছোট সাহেব সজাগী। ও তাহলে আপনারা কথা বলেন, আমি একটু আমার রুমে যাব। সোমাইয়া বলেই উঠে চলে গেল। আমি আবার চোখ খুললাম। এত ভালো মেয়েটাকে তুমি মেনে নিতে পারছো না কেন? ভাবি আমি জানি আমাকে একা পেলে কি করে। উপর উপরে সময় সাধু, আর আমাকে একা পেলে চিবিয়ে খায়। কি বলো, তাই নাকি? এমনভাবে মনে হয় কোনো আসামিকেও টর্চার করা হয় না যেভাবে আমাকে টর্চার করে। আমিও তোমার ভাইকে জ্বালাই, তাতে কি হয়েছে? এরকম একটু জ্বালা সহ্য করতে হয়। কোথায় তুমি? কোথায় পুলিশ বিবি? আচ্ছা বুঝলাম, এখন তুমি ঘুমাবে নাকি আমি চলে যাব? আমি ঘুমালে তারপর যাবে। ওকে, তুমি ঘুমাও, আমি তোমার মাথার চুলগুলো টেনে দিচ্ছি। তারপর ভাবির কোলে মাথা রেখে ঘুমানোর জন্য শুয়ে গেলাম। মাথার চুলগুলো টেনে দেওয়াই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম ভেঙে তাকিয়ে দেখি মাথার নিচে নরম কিছু বিছানো, সেটা বারে বারে ওঠানামা করতেছে। মনে হচ্ছে আমি কারো পেটের ওপরে শুয়ে আছি। ভাবি তো চলে যাওয়ার কথা, আর আমি তো ঘুমিয়েছিলাম ভাবির কোলে। মাথার নিচে পেট আসলো কোথা থেকে? এইভাবে লাফিয়ে উঠলাম। উঠে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তাকিয়ে দেখি সময় ঘুমাচ্ছে, আর আমি ওর পেটের উপরে শুয়েছিলাম। তাই মুখ থেকে বেরিয়ে গেল ভয়ে মুখ থেকে বেরিয়ে গেল। আওয়াজে সময় উঠে গেল। কি হলো, এভাবে চেঁচাচ্ছেন কেন? সরি, আসলে আমি ইচ্ছে করে করিনি। কি করেননি? আমি ঘুমের মধ্যে আপনার পেটে মাথা রেখেছিলাম। তো কি হয়েছে? আপনি কিছু মনে করেননি? এত ঢং করেন কেন? একেবারে সাধু সাজ্জেন যেন, কিছু বুঝেন না। মানে বুঝছেন না আপনি? না, কি বলেন? ওই আপনার মাঝে কি কোনো ফিলিংস নেই? মানে? ওই আপনার পাশে এত একটা সুন্দর মেয়ে থাকতে আপনার কি ফিলিংস কি দেয় না? কিছুই বললাম না। তোমাকে দেখলেই মনে ফিলিংস জাগে, কিন্তু তুমি যা হুমকি দেওয়া তাতেই সব ফিলিংস মাটি হয়ে যায়। মনে মনে ভাবলাম, এত স্লিম পেটে শুয়ে থাকতে আপনার ভালো লাগে না? লাফিয়ে উঠে গেলেন, কি সমস্যা? হ্যাঁ? সময় হালকা রাগ দেখিয়ে বলল, আগে এটা বলেন, আমি ভাবির কোলে শুয়েছিলাম, সেখান থেকে আমি আপনার পেটের উপরে আসলাম কিভাবে? ভাবি আপনাকে আমার কাছে, মানে আপনার কিউট বউয়ের কাছে ট্রান্সফার করে গেছে। কি? ভাবি তোমার কাছে দিয়ে গেছে? আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি? আচ্ছা, আমি ভাবিকে জিজ্ঞাসা করবো এটা। কি জিজ্ঞাসা করবেন? যে আমাকে তো 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 সময় কেমন একটা রোমান্টিক ভাব নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি হলো? আপনি এভাবে আগাচ্ছেন কেন? কোনো কিছু না বলে সময় শুধু আমার দিকে আসতেছে। উপায় না পেয়ে দেখে আমি এক পা করে পিছনের দিকে যেতে লাগলাম। ওই, আপনি ঠিক আছেন তো? আমি একদম ফিট আছি। বলেই সময় হাঁটতে লাগলো।
তাহলে এভাবে আমার দিকে আসতেছেন কেন? এমনি ভালো লাগতেছে তাই। এ কথা বলতে না বলতেই পিঠ থেকে গেল দেয়ালে। বুঝলাম আজকে কপালে খারাপ কিছু আছে। সময় এখন আমার থেকে 2 ইঞ্চি দূরে। ওর হাটের প্রতিটা ধুকধুক আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সময় থেমে গেল, তারপর ওর মুখটা আস্তে আস্তে আমার দিকে আনতে লাগলো। ওই কি করছেন আপনি? ছেলে ধর্ষণের নাম শুনেছেন কখনো? আপনাকে আজ তাই করব। কি? মাথাটা চক্কর দিয়ে উঠলো ওর কথা শুনে। সরি, ছেলে না, স্বামী ধর্ষণ। ওরে আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? বউয়ের পাল্লায় পড়েছেন আজকে, তাই আজকে যা চাইবো তাই দিতে বাধ্য আপনি। ওর এখান থেকে বাঁচতে হবে যে কোনো উপায়ে। কি করা যায় ভাবতেছি। কি চান বলেন আপনি? কত টাকা লাগবে বলেন? আপনার মনটা চাই, দিবেন? না। তাই তো জোর করে নিচ্ছি। দেখেন, আমাকে জোর করবেন না। জোর করলে কি করবেন? আমি রেগে যাব। বুঝছে চান্দু, আপনাকে এটা দিয়ে ঠিক করতে হবে। বলে সময় পিছন থেকে পিস্তলটা বের করে আমার পেটে ধরলো। ওই 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 ওই, এটা কেন ধরেছেন? গুলি চলে গেলে আমার কাজ শেষ। এতক্ষণ ভালো করে বলছিলাম, কথা শোনেননি। এখন নিজ থেকে সব করবেন, এখন ভালো লাগবে। মানে এখন আপনি আমাকে আদর করবেন আর আমি সেটা উপভোগ করব। সুমাইয়া বলেই খাটে গিয়ে শুয়ে গেল। আমার দিকে বন্দুকটা তাক করে শুয়ে আছে সুমাইয়া, আর মিটিমিটি হাসতেছে। কি হলো, এদিকে আসেন না কেন? আপনি এটাকে সাইড করে রেখে দিন। বিশ্বাস করেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটা সাইডে রেখে দিন প্লিজ। আপনি এদিকে আসবেন নাকি আমি উপরে আসব? আমি আসতেছি বলি আস্তে আস্তে সুমাইয়ের কাছে গিয়ে বসলাম। আমি আমার মাথাটা আপনার কোলে রাখবো, সো খাটের সাথে হেলান দিয়ে বসেন। সুমাইয়ের কথা মতোই বসে গেলাম। সুমাইয়াও দেরি না করে আমার কোলে মাথা রেখে শুয়ে গেল। জানেন, এখন মনে হচ্ছে পৃথিবীর সবথেকে সুখী মেয়ে আমি। না পারতে বললাম। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি প্যারা নেওয়া মেশিন হলাম আমি। ও হ্যাঁ, আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা? আমার না আপনার বুকে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে না। তো ঘুমানোর দরকার নেই। আজ থেকে আমি বালিশেই মাথা রেখে ঘুমাবো। ওকে, তাহলে আমি আর একটা বালিশ আনার ব্যবস্থা করি। আর একটা বালিশ দিয়ে কি করবেন? এই খাটে বালিশ মাত্র একটা, যেটাতে আমি ঘুমাই। সো আপনি ঘুমালে আর একটা বালিশ লাগবে না? আমি এটাতে মাথা রাখবো। আমি যেই বালিশে ঘুমাই সেটাকে ইশারা করলো। তাহলে আমার জন্য নিয়ে আসি। আপনার বালিশ আছে? কোথায় আছে, তার আগে একটা কথা বলেন। কি বলেন? আমি জানি আপনারও কষ্ট হয় আমাকে বুকে নিয়ে ঘুমাতে, তাই ঠিক করেছি। সময় না বলেই থেমে গেল। কি বলেন? যাক, একটা প্যারা থেকে মুক্তি পেলাম। তাই মনে মনে নাগিন ডান্স দিচ্ছিলাম। তখনই সময় বলে উঠল, আজ থেকে তাই ঠিক করেছি, আজ থেকে আপনি আমার পেটে মাথায় রেখে ঘুমাবেন। সময়ের কথা শুনে মুখের কথাই হারিয়ে ফেললাম। জানেন, আপনার মাথাটা যখন আমার পেটে থাকে আর আপনি আমাকে জড়িয়ে ধরে থাকেন, তখন আমার অনেক ভালো লাগে। তাই আমি চাই আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমান। কি বলবো বুঝতেছি না। আজ থেকে আমি বালিশেই মাথা রাখবো আর আপনি আমার পেটে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন। বুঝতে পেরেছেন? আমি মাথা নাড়ে শুধু হ্যাঁ বললাম। এখন একটু আমার চুলগুলো গুছিয়ে দিয়ে মাথায় একটু তেল দিয়ে দেন তো প্লিজ। আমি তেল দিয়ে দেবো? হ্যাঁ, কেন, কি সমস্যা? আসলে আমি তেল দিতে পারি না। না পারলেই শিখে নিন। অন্য লোককে দেখি তারা তাদের বউকে কত আদর করে, মাথায় তেল দিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দেয়, তাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়, তার কত কেয়ার করে। তো আর আমার কপালটাই পোড়া, একটা ব্যাগ কেলে স্বামী আমার কপালে জুটেছে। মানে? একটু রোমাঞ্চ জানে না। ওই, আপনি জানেন, আমি যদি ছেলে হতাম আর আমার পাশে এত সুন্দর মেয়ে থাকতো, তাহলে আমি কবেই তাকে নিজের বউ বানিয়ে নিতাম। আর আপনি একটা লোক যার কিনা কোনো ফিলিংসই নেই। আপনাকে দেখলেই তো সব ফিলিংস
মনের ভুলে মনের কথা মুখে চলে আসছে, তাও সময় মতো চুপ হয়ে গেছি। সময় যদি বুঝতে পেরে যায় কি বলতে চেয়েছিলাম, তাহলে আজকে আর আমার রক্ষা নেই। তাকিয়ে দেখি সময়ের চেহারাটা আস্তে আস্তে লাল হইতেছে। কি হলো আপনার? ওই, আপনি কি বলতে গিয়ে থেমে গিয়েছিলেন? না, কিছু না, কলার পানি সব শুকিয়ে গেছে। আজ রাতে দেখব আপনাকে কে বাঁচায় আমার হাত থেকে। বলি সময় রুম থেকে বেরিয়ে চলে গেল। আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ রক্ষা করার মালিক নেই। আজ রাতটা বাঁচিয়ে দাও, নাহলে আমাকে ব্লেন্ডার দিয়ে পিষে ফেলবে। সামনে এটা পুলিশ না গুন্ডা, এটাই বুঝতে পারি না। আমার সাথে কেন এমন করে? এসব চিন্তা বাদ দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। যা হবার তা রাতে দেখা যাবে। ফ্রেশ হয়ে এসে ফোন দিলাম হাবিবাকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। হ্যালো, বল। ওই, তুই কই রে পেতনি? তো দুলাভাইয়ের সাথে একটু ঘুরতে বাইর হচ্ছি। ওই, তুই বিয়ে করলি কবে? আরে বিয়ে এখনো করি নাই, তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো। ও আচ্ছা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়ে এখন তোমরা সবাই তো ভালোই শুকিয়ে গেছো। কেন, কি হয়েছে তোর? কি হয়েছে জানোস না? তোর সামনে পাইলে এখন থাবড়ে গাল দুইটা লাল করে দিতাম। কেন, জানো কি করেছি আমি? বললে আমার জানোটা কি সিটির বাইরে আছে নাকি? তাহলে আসলে আমাকে জানিয়েও, আমি গিয়ে তোমার মাথার চুলগুলো একটা একটা করে টেনে তুলবো, তারপরে সেটার পিক ফেসবুকে আপডেট দেব। আর ক্যাপশন কি হবে জানো? না, কি? বন্ধুকে ধোঁকা দিয়াই মাথার সব চুল পড়ে গিয়েছে এই পেতনির। সবাই দোয়া করবেন ওর চুলগুলো যেন আবার ওঠে। কেমন হবে ক্যাপশনটা? ওই, আমি কি তোরে ধোকা দিলাম? তোরা চারজন মিলে আমাকে বরবাদ করে দিয়েছিস। কি করেছি আমি সেটা তো বলবি। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? বলে আমার বাবুদা, বলো কি জানতে চাও? সময়ের সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক? হাবিবা চুপ হয়ে গেল। কিচ্ছা আল্লাহ জানে, এই মেয়ের প্যারায় ফেল করে না বসে থাকি। কিছুক্ষণ পড়ার পরে সময় একটা গ্লাসে করে দুধ নিয়ে রুমে ঢুকলো। আমি সেদিকে খেয়াল না করে পড়তেছিলাম, তখনই সময় গ্লাসটা আমার সামনে এনে রাখলো। হিরো, এটা খেয়ে নিন। আমি এসব খাই না। আপনাকে খেতে হবে। যদি না খাই? তাহলে জোর করে খাইয়ে দিতে হবে। বলি সময় আমার কোলে বসে গেল। ওর এমন আচরণ দেখে আমি টাসকে খেয়ে গেলাম। আমি উঠে আসতে চাইছিলাম, কিন্তু সময় হবে। পড়া পরে আগে দুধটা খেয়ে নিন, তারপর না হয় পড়তে বসেন। আমি এসব খাই না। তাহলে আপনার জন্য দুইটা অপশন আছে। কিসের অপশন? হয়তো আপনি দুধটা খাবেন, না হলে আমাকে লিপ কিস করতে হবে। এবার ভেবে দেখেন আপনি কি করবেন। কিস করার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো, আর এটা তো দুধই, তাই এটা খেয়ে নেওয়াই ভালো। সময়ের হাত থেকে গ্লাসটা নিয়ে পুরো দুধটা খেয়ে নিলাম। এই তো, গুড বাই। নিন গ্লাসটা আর যান এখন এখান থেকে। ওকে জানো। সময়ের গালে একটা কিস করে গ্লাসটা নিয়ে চলে গেল। আমি এসব চিন্তা বাদ দিয়ে আবার পড়ায় মন দিলাম। কিছুক্ষণ পর সময়া রুমে ঢুকলো। আমাকে শুতে দেখেই রেগে গেল। ওই, আপনি বালিশে মাথা রাখলেন কেন? তাহলে কোথায় রাখবো? আপনাকে বিকেলে কি বলেছিলাম? কখন? বলেছিলাম না আপনাকে আমার পেটে মাথা রেখে ঘুমাবেন। সো উঠেন, আমি শুয়ে নিই, তারপর আপনি শুবেন। কি আর করার, তাই উঠে বসলাম। সময় এসে বালিশে শুয়ে পড়লো। কি হলো, শুনতে চান না কেন? আমি এখন ঘুমাবো না। কেন, কি হয়েছে? ঘুম আসতেছে না। তো কি হয়েছে? আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন, তাহলেই দেখবেন ঘুম চলে এসেছে। দেখেন, আপনার শ্বাস প্রশ্বাসের কারণে আমার ঘুমের অসুবিধা হবে। 1 ঘন্টা যে ঘুমালেন তখন কিছুই হয় নাই, আর এখন এসেছে নাটক করতে। শুতে বলেছে শুয়ে পড়েন, না হলে আপনার কপালে খারাপ আছে। কি আর করার, তাই জড়িয়ে ধরে শুয়ে গেলাম সময়ের পেটে মাথা রেখে। সময় মিটিমিটি হাসতেছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলেন। ভালোবাসেন আমাকে? জানি না। বিশ্বাস করেন, আপনাকে মনের মন্দিরে রেখেছি আমি। অনেক ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। একবার ভালোবাসেন না আমাকে, প্লিজ? আমি এখন ঘুমাবো। আচ্ছা। বলি সময় চুপ হয়ে গেল। আমি ওর পেটে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করতেছি আর ভাবতেছি, সময় মেয়েটা কেমন যেন হঠাৎ এত নরম গলায় কথা বলে।
যা বলে বোঝানোর মতো না। আবার মাঝে মাঝে কেমন যেন জোর করে। মেয়েটা এত ভালো যে কেউ তাকে ভালোবাসবে, আর সে এখনো বোঝে না আমি যে তাকে ভালোবাসি। আসলে মেয়েরা একটু বোকাই। বিশ্বাস করেন সময়কে আমিও খুব ভালোবাসি, শুধু বলতে পারি না, আর একটু ভয়ও লাগে। তাকে হারাতে চাই না আমি, কারণ বর্তমানে এমন একটা পাগলি মেয়ে পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। এসব ভাবছিলাম, তখনই সুমাইয়া বলে উঠল, ওই, আপনি কি ঘুমিয়ে গেলেন নাকি? না, তাহলে চলেন না, একটু ছাদে যাই। এত রাতে ছাদে? মাথা খারাপ নাকি? আমার মাথা ব্যথা করতেছে, আমি যেতে পারবো না। ওহ, তাহলে আপনি ঘুমান, আমি আপনার চুলগুলো টেনে দিচ্ছি। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম, আর সুমাইয়া আমার মাথার চুলগুলো টেনে দিতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি। তাকিয়ে দেখি সুমাইয়া আমার বুকে মাথা লুকিয়ে ঘুমিয়ে আছে। আমি হালকা করে সুমাইয়া মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া হঠাৎ বলে উঠল, কপালে একটা কিস করেন। আমি চমকে উঠলাম ওর কথা শুনে। তাড়াতাড়ি হাত সরিয়ে ফেললাম। আমি হাত সরিয়ে ফেলা দেখে সময় আমার দিকে রক্ত চোখে তাকালো। কি হলো, হাত সরিয়ে নিলেন কেন? এমনি। তাহলে এখন কি করবেন তা কি বলে দেব, নাকি নিজে থেকেই করবেন? মানে? সকালবেলায় যে বউকে কিস করতে হয় তা কি বলে দিতে হবে নাকি? কি আমার বউ? আমি? আমার কোনো বউ নেই। সময়কে রাগানোর জন্য বললাম। তাহলে আমি কে? বলি রাগী চোখ নিয়ে আমার বুকে চেপে বসলো। ওই ওই, কি করতেছেন? শ্বাস বন্ধ হয়ে মারা যাবো তো। আমার এমন স্বামীর দরকার নেই যে কিনা তার বউকে চিনে না। চিনি তো আপনাকে। তাহলে বলেন আমি কে? আপনি হলেন আমার বেস্টুর কাজিন। কি? বলি সময় আমার বুকে এলো পাথারি মারতে লাগলো। ওই 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 ওই, ব্যথা পাচ্ছি তো। আমাকে যে ব্যথা দিলেন? মারা চলতেছে, শেষে উপায় না পেয়ে দেখে সময়কে টান মেরে শুয়ে দিলাম, আর বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। সময় প্রথমে ছোটার চেষ্টা করলেও কিছুক্ষণ পর একদম শান্ত হয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে গেল। হয়তো বুকে কান লাগিয়ে শোনার চেষ্টা করতেছে হার্টে কার নামটা চলতেছে। এভাবে কিছুক্ষণ দুজনে চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ সময় বলে উঠল, আপনি এত খারাপ কেন? আমি কি করলাম? আপনি আমাকে কষ্ট দেন শুধু। এতক্ষণ মেরে এখন বলতেছেন আমি আপনাকে ব্যথা দিয়েছি? আপনাকে আরো মারা উচিত, শয়তান কোথাকার। মারেন না, করেছে কে? পুলিশ হয়েছেন বলে পাবলিককে তো মারতেই পারেন। চুপ, কোনো কথা বলবেন না। কেন? আপনার হাটের ধুকধুক শব্দটা কথা বললে শুনতে অসুবিধা হয়। কি? চুপ করে শুয়ে থাকেন তো। বলি সময় আমার বুকে কান পেতে শুয়ে গেল। সময় মেয়েটা আলাদা টাইপের, সারাদিন আমাকে জ্বালাবে, আবার রাতে আমার বুকেই শুতে চলে আসবে। ভালোবাসি আমিও, কিন্তু ততদিন ওকে আপন করে নেব না যতদিন না ও কে সেটা জানতে না পারি। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। তাই উঠে বসলাম। সময় পাশে নেই, হয়তো বাইরে কাজ করতেছে। তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে দেখি সময় আমার জন্য কফি নিয়ে আসেনি, তাই নিজেই রেডি হয়ে চলে গেলাম নিচে। ভাবি সোফায় বসে বসে টিভি দেখতেছে, আর ভাইয়া রেডি হয়েছে অফিসে যাবে বলে। কিরে নবাব, বাজে কয়টা? এখন ঘুম থেকে উঠছিস? সময় কম, পরে কথা বলবো। তোর তো জীবনও সময় হবে না, ছাত্রা কোথাকার। ভাবি তুমি কিছু বলবে না? আমি মেরে হসপিটালে পাঠিয়ে দেবো ভাইয়াকে। আয় দেখি কে কাকে মারে। ওই, তোমরা থামবে? না, আজকে রফা দফা হয়ে যাবে। হুসাইন, তুমি এদিকে আসো, পাগলটার সাথে লাগতে যেও না। ঠিকই বলেছ, পাগলে মারলে পরে বিচার পাবো না। কি আমি পাগল? আমার বউ আমার বিরুদ্ধে, যা থাকবো না আর। আমি গিয়ে ভাবির কোলে শুয়ে গেলাম। কি হলো, কাউকে খুঁজতেছো নাকি? সুমাইয়াকে নাকি? সুমাইয়া কোথায়? ওকে সকাল থেকে একবারও দেখিনি। ওলে, আমার দেবরটা তো দেখি বউকে না দেখে থাকতেই পারে না। আরে তেমন কিছু না, আসলে এখনো কফি নিয়ে যায়নি তো, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম।
সুমাইয়া কোথায় তুমি জানো না? না, কোথায় সুমাইয়া? সুমাইয়া তো আজকে ডিউটিতে গেছে, ওর নাকি জরুরি একটা ফোন এসেছে, তাই ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ও, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। আর কফি মেশিনে আছে, যাও নিয়ে আসো। পাগলিটা একবার বলে গেলে পারতো। আর ওরে ছাড়া দিনটা কাটবে কিভাবে তাও জানি না। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে কফি খেয়ে নাস্তা করে ফেললাম। সারাটা দিন পার করলাম কোনো রকমে, ভালো লাগছিল না, তাই বিকালে ঘুমিয়েছিলাম। হঠাৎ কে যেন আমার উপরে উঠে শুয়ে পড়লো। তাকেই দেখি সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে গেছে, আর আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে বাইরে ইউনিফর্মটা পর্যন্ত খোলেনি সুমাইয়া। হয়তো এখনই এসেছে বাসায়। ওই, আপনি সারাদিনে আমাকে একবারও কল দেননি কেন? আপনার কাজে যদি ডিস্টার্ব হয় তাই। আমার সবচেয়ে বড় কাজ তো আমি বাসায় ফেলে গেছি। কোন কাজটা? এই যে আপনার বুকে মাথা রেখে আপনার হাঁটার শব্দটা শোনা। তা ইউনিফর্মটা এখনই খোলেননি কেন? রাতে আর একটু কাজ আছে, সেটা শেষ করতে হবে। ও, তা সারা রাত নাকি? আমার পাগলটাকে ছেড়ে আমি সারা রাত বাহিরে থাকবো, তা কি কখনো হয়? ও, তা এখন গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিন। না, কেন? কারণ আপনাকে ছেড়ে যেতে মন চাইতেছে না। চুপ করে গিয়ে খেয়ে আসেন, তারপর আবার এসে কথা বলেন। এখন খেতে মন চাইতেছে না। যা বলছি তাই করেন। একটু গরম করে বললাম। বলি উঠে চলে গেল। আমি হাসতে হাসতে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রাতে প্রায় 1:30 বাজে, ঘুম আসতেছে না, এখনো সময় আসেনি। তাই উঠে ছাদে চলে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ পিছন থেকে এসে জড়িয়ে ধরলো। আমি আনমন ছিলাম, তাই ধাক্কা সামলাতে না পেরে ছাদের মাটিতে পড়ে গেলাম। আমি পরে তাকিয়ে দেখে সময় আমার উপরে শুয়ে আছে আর হাসতেছে। কি হলো, হাসতেছেন কেন? আপনাকে পড়ে যেতে দেখে। একটা মেয়ের ধাক্কা সামলাতে পারেন না, কেমন পুরুষ আপনি? হঠাৎ তো, তাই সামলাতে পারিনি। আমি না হয় বুঝতে না পেরে পড়ে গিয়েছি, আপনি পড়লেন কেন? আমার পাগলটা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, আর সে যেভাবে থাকবে আমিও সেভাবেই থাকবো। তাই বলে আমার উপরে শুয়ে পড়বেন? আপনি তো আমার বিছানা। আমি যখন থাকবো না তখন কে হবে আপনার বিছানা? কথাটা বলার সাথে সাথেই সময় চুপ হয়ে গেল, আর আস্তে আস্তে চোখ মুখ লাল হতে লাগলো। হঠাৎ সময়া ওর কোমর থেকে পিস্তলটা বের করে সোজা কপালের মাঝ বরাবর রাখলো। পিস্তলটা ওইখানে দেখে আমার ভয়ে শরীর কাঁপতে লাগলো। হঠাৎ কি বলে ফেললাম যে এত রেগে গেল। আল্লাহ রক্ষা করো আমাকে, মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম। তখনই সময় বলে উঠল, ওই কি বললি তুই? কই কিছু না তো। আর আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? তোর 14 গোষ্ঠীকে তুই করে বলবো। তুই আগে কি বলেছিস সেটা বল। সময় রেগে আগুন হয়ে গেছে। কখন? আমি কিছুই বলিনি, মুখ থেকে এমনি বেড়ে হয়ে গেছে। কই, মুখ ফসকে তো একবারও আমাকে ভালোবাসিস বলিসনি, তো এখন মুখ ফসকে এটা বললি কেন? সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না। তোর শরীর গোষ্ঠী গিলাই, তুই এটা বললি কেন এটা বল। সময় রেগে কেঁদে দিয়েছে। নিজেকে সামলাতে না পেরে সময়কে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আরে কাঁদতেছেন কেন? তুই কথা বলবি না আমার সাথে। ঠিক আছে, কিন্তু নাকের ময়লা দিয়ে আমার শার্টের 12টা বাজিয়ে দিয়েছে। ভালো করেছি। কান্নায় কথাগুলো ঠিকভাবে বোঝাও যাচ্ছে না। কি আর করার, যা করার করুক। আমি চুপচাপ শুয়ে রইলাম, আর সময় আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সময় হঠাৎ আমার উপর থেকে নেমে উঠে চলে গেল। আমি কিছুটা অবাক হয়ে যাই ওর এমন আচরণ দেখে। বুঝলাম ও আমাকে হারাতে চায় না, তাই এইভাবে কেঁদেছে। কিন্তু এটাও বুঝলাম সময় অভিমান করেছে আমার উপরে। আল্লাহই জানে কখন ও রাগ ভাঙবে। এসব ভাবতে ভাবতে রুমে গেলাম। গিয়ে দেখি সময় শুয়ে গেছে। কিভাবে ওর রাগ ভাঙানো যায় সেটা ভাবতে লাগলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এটাই কাজে লাগাতে হবে। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ আর চাদর নিয়ে গিয়ে সোফায় শুয়ে গেলাম। শুয়ে ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর সময়া জুতোর শব্দ পেলাম। শব্দটা আমার কাছাকাছি এসে থেমে গেল।
আমি আগের মতোই ঘুমের ভান ধরে রইলাম। কিছুক্ষণ নীরবতা বজায় রইল। তারপর হঠাৎ সুমাইয়া আমার উপরে শুয়ে গেল। আমি মনে মনে সুমাইয়ার এমন কাণ্ড দেখে হাসতে লাগলাম। কিছু না বলে শুয়ে রইলাম। হঠাৎ আমার বুকটা ভেজা মনে হলো। বুঝতে বাকি রইল না সুমাইয়া কাঁদতেছে। তাই অভিনয় বাদ দিয়ে সুমাইয়ের মুখটা উপরে তুলে ধরলাম। তাকিয়ে দেখি সুমাইয়ের চোখ দিয়ে সামনে পানি পড়তেছে। ওর চোখ দিয়ে পানি পড়া দেখে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল। কি হলো, এখনো কাঁদতেছেন কেন? এমনি। আচ্ছা, এখন কান্না থামান আর চুপচাপ বুকে শুয়ে থাকেন। সুমাইয়া কোনো কথাই বলল না। সুমাইয়ের রাগ কিভাবে ভাঙতে হবে তা বুঝতে পেরে গেছি। তাই উঠে সুমাইয়াকে কোলে নিয়ে নিলাম। তারপর সুমাইয়াকে বিছানায় শুয়ে দিলাম। কি করতেছেন আপনি? আমি কোনো কথা না বলে সুমাইয়ের পেটে মাথা রেখে শুয়ে গেলাম। সুমাইয়াকে একটু শীতল করা দরকার, তাই সুমাইয়ের পেটে ছোট্ট করে একটা কিস করলাম। সুমাইয়া কারেন্টের মতো শক খেয়ে উঠল, সারা শরীর কেঁপে উঠল। আর সুমাইয়া ওর দুই হাত দিয়ে আমার মাথার পিছনের চুলগুলো খামচে ধরল। তাকিয়ে দেখি সুমাইয়া চোখ বন্ধ করে ফেলেছে। আমি আর কিছু না করে চুপচাপ শুয়ে রইলাম। সুমাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। এভাবে অনেকদিন চলে গেল। সুমাইয়া তার ডিউটিতে ব্যস্ত হয়ে গেছে, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু যতই রাত হোক না কেন, পাগলিটা আমার বুকে মাথা না রেখে ঘুমায় না। আজকে তাড়াতাড়ি বাসায় এসে গেছি। এসে দেখি ভাবি সবাই বসে আছে। কি হলো ভাবি, মন খারাপ নাকি? না, কেন? এমন ভাবে বসে আছো তাই জিজ্ঞাসা করলাম। এমনি। আর তোমার জন্য সুখবর আছে। কি সুখবর? তুমি বলেছিলে না সুময়ের সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক তা বের করতে। তুমি কি জানো? হুম। তাহলে বলো। সুময়া হলো তোমাদের নীলা আন্টির মেয়ে। কি? চমকে গেলাম ভাবির কথা শুনে। নীলা আন্টি আর আঙ্কেল তো দেশের বাইরে থাকে, আর ওনার মেয়ের নাম তো জান্নাত। সুমাইয়ার পুরো নাম সুমাইয়া জান্নাত তানহা, আর ডাক নাম সুমাইয়া। এটা কি পেতনিটা? কি? এই যে দেখো আমার ঘাড়ের পিছনে দাগটা, এটা কে করেছে ও জানো? কে? সুমাইয়া। ওর সাথে একবার ছোটবেলায় ঝগড়া করেছিলাম, তখনই ও আমাকে কামড় দিয়েছিল। ভাবি আমার কথা শুনে হেসে দিল। আসলে নীলা আন্টি হলো আমার আম্মুর বান্ধবী, আর আঙ্কেল হলো আমার আব্বুর বন্ধু। আমার জানা মতে ওনারা দেশের বাইরে থাকেন। আমি অনেক ছোট থাকতেই ওনারা দেশের বাইরে পরিবার নিয়ে চলে যান। কিন্তু সুমাইয়া কিভাবে বাংলাদেশে আসলো আর পুলিশে জব করে, মাথায় আসতেছে না। আচ্ছা, আম্মুর কাছে গেলেই সব কিছু জানতে পারবো। ভাবি আমি আসতেছি বলি সোজা আম্মুর রুমে চলে আসলাম। মাদার তেরেসা, আসতে পারি? আয়। কিছু বলবি? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বল, কি বলবি? আম্মু, তোমার নীলা আন্টির কথা মনে আছে? উনি কেমন আছে? আম্মু কথাটা শুনে চমকে গেল। মুখে একটা আলাদা ভাব ফুটে উঠল। কি হলো, কথা বলছো না কেন? ওরা সবাই ভালোই আছে। ও, তা আন্টির একটা মেয়ে আছে না, ওর কি নাম জানি? তানহা। ও হ্যাঁ, আরেকটি নাম মনে হয় সুমাইয়া জান্নাত ছিল, তাই না? কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? না এমনি। তা ওর ডাক নামটা কি? আমি জানি না, তুই যা, এখন আমি ঘুমোবো। আমি যতদূর জানি ওর ডাক নাম সুমাইয়া, তাই না? ও, তার মানে তুই সব কিছু জেনে গেছিস? তোমরা পেতনি বিয়ে করিয়েছো আমাকে। এত সুন্দর মেয়েটাকে পেতনি বলছিস তুই? এভাবে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। আম্মুর সাথে কথা বলে জানতে পারলাম আন্টিরা এখনও দেশের বাইরে, শুধু সময়ে দেশে চলে আসছে, আর এখানে পুলিশে জব করে। আর অনেক আগে থেকেই সুমাইয়া আমাকে পছন্দ করে, আর অবশেষে সবাই মিলে প্ল্যান করে আমাকে বিয়েটা করায়। এসব ভাবতে ভাবতেই কখন যে সময় চলে আসার টাইম হয়ে গেছে তা খেয়ালই করিনি। আমাকে এত বড় ধোঁকা দেওয়া হয়েছে, আজকে সবাইকে মজা দেখাবো। এসব ভাবছিলাম, তখনই কেউ এসে দরজায় নক করলো। তাকেই দেখি সুমাইয়া। কোনো কিছু না বলেই কাপড় নিয়ে চলে গেল। চেহারা থেকে বুঝতে পারলাম সুমাইয়া টেনশন আছে, না হলে এসে আমাকে জড়িয়ে ধরতো। আমি হালকা অবাক হলাম ওর এমন অবস্থা দেখে। যাই হোক, এসব ভাবছিলাম, তখনই সুমাইয়া বেরিয়ে আসলো। এসে একটা চিঠি টেবিলের উপর রাখলো। এটা কি বুঝতে পারতেছি না। সুমাইয়া এসে আমার কোলে শুয়ে গেল।
কি হলো ম্যাডাম, মন খারাপ নাকি? না, এমনি। তা ওই খামে কি আছে? সময় কিছু না বলে উঠে গিয়ে খামটা এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি চিঠিটা খুলে দেখলাম, দেখে আমি হেসে দিলাম। চিঠিটা হলো ওর ট্রেনিং লেটার। 1 মাসের জন্য ওকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে ট্রেনিং দেওয়ার জন্য, তাই মনটা খারাপ হয়ে আছে। ওই, আপনার কি এটার কারণেই মন খারাপ ছিল? হুম। আরে বোকা, 1 মাসেরই তো ব্যাপার, এটাতে মন খারাপের কি আছে? আপনিও চলেন আমার সাথে প্লিজ। আমি গিয়ে কি করব? আর ওইখানে আমাকে যেতে দেবে নাকি? তাও ঠিক, আপনাকে ছাড়া আর থাকবো কিভাবে? বিয়ের আগে যেভাবে থেকেছিলেন সেভাবে। বিয়ের আগের কথা আর এখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। কেমন? বিয়ের আগে আপনাকে কখনো নিজের কাছে পাইনি, তাই তখন এতটা কষ্ট হতো না। তো এখন পেয়ে গেছেন তো কষ্ট পাওয়ার কি আছে? পেয়ে তো গেছি, কিন্তু আপনার বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, যা হাজার চাইলেও বদলাতে পারবো না। 2টা বালিশ মাথার নিচে দিয়েন, তাহলেই হবে। তাও করলাম, কিন্তু আপনার হাতের করার শব্দটা কিভাবে শুনবো? চোখ বন্ধ করে আমার কথা মনে করবেন, তারপর আপনার হাতে কি বলে সেই শব্দটা ফিল করবেন, তাহলেই হবে। না, আমার আপনার হাতের শব্দটাই শুনতে হবে। তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ? বালিশের নিচে একটা সাউন্ড বক্স রেখে দিয়ে সেটাতে হার্টবিট মিউজিক প্লে করে শুয়ে পড়বেন। সময়কে লাগানোর জন্য এটাই যথেষ্ট। কি? কই কিছু না। রাগাবেন না, একদম বলে দিলাম। ওকে। এখন চিন্তা একটাই। আবার কিসের চিন্তা? না ঘুমিয়ে কিভাবে থাকবো এতদিন? না, ঘুমিয়ে থাকবেন কেন? আমার বালিশটা যদি বাসায় থাকে তাহলে আমি ঘুমাবো কিভাবে? মানে বুঝলাম না, ওরা কি বালিশ দেবে না? কথাটা শুনে সময়ের আগে লাল হয়ে গেল, আমার গলা চেপে ধরে শুয়ে দিল, তারপর আমার ওপর উঠে বসলো। ওই, আপনি কি কিছুই বুঝেন না, নাকি বুঝেও ভাব ধরেন? আমি আবার কি করলাম? চুপ, একটাও কথা বলবেন না। এখন আমাকে কিস করেন, কারণ বালিশটাকে ছাড়া 1 মাস থাকতে হবে। তাই বালিশ সাহেব, আজকে যা যা বলবো আপনি তাই করবেন। ও, তার মানে এতক্ষণ আমার কথাই বলেছিলেন? গাধাটা। ও, এখন যা বলছি তা করেন তাড়াতাড়ি। কি করতে বলছিলেন? কিস। ওই, আমি এসব করতে পারবো না। আমি কালকে চলে যাব 1 মাসের জন্য, আর এখন আপনি আমাকে না করছেন? আমি কোনো পেতনিকে কিস করতে পারবো না, কারণ পেতনিটা আমাকে ছোটবেলায় কামড় দিয়েছিল। সময় কথাটা শুনে চমকে গেল। তাহলে বের করে ফেলেছেন আমি কে? দেখেন, ওই সময় কামড় দিয়েছিলাম, তাই এখন সেটার মাসুল দিতে এসেছি। তা কিভাবে মাসুল দেবেন? সারা জীবন আপনাকে কলিজার সাথে বেঁধে রেখে আপনাকে ভালোবেসে সেটার মাসুল দেব, যদি আপনি চান। আমি চাইলেও আপনি দেবেন, না চাইলেও জোর করে দেবেন, সেটা আমি জানি। হিরো। বলি সময় আমার বুকে শুয়ে গেল। ওই, কাল সকালে আপনি তো চলে যাবেন, তা ব্যাগ গোছাচ্ছেন না কেন? চুপচাপ শুয়ে থাকেন, হার্টবিটগুলো শুনতে দেন। ওকে, বলি চুপ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করে উঠল। তাকিয়ে দেখি ভাবি। যাক, ভাবি, তাই যেভাবে ছিলাম সেভাবেই শুয়ে রইলাম। ডাক দাও ওরে। আচ্ছা, আমি ওকে বলে দিব, তুমি যাও গিয়ে আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো তো। ওকে। বলি ভাবি চলে গেল।